ওকে, খেয়াল করে এই যে জিকে রিভিশন 4, এখানে ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ম্যাপ, তারপরে তোমার কন্টিনেন্ট, ওশেন, তারপর হচ্ছে এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো এটা ওইখানে আমরা পড়ছিলাম গত ক্লাসে, বাট তারপর আবার বলতেছি। দেখো ম্যাপে সবচেয়ে বড় এরিয়া যেটা, দ্যাট ইজ তোমার এশিয়া। এই যে পুরো এরিয়া ছোট ছোট করে ভাগ ভাগ করে পুরাটাই হচ্ছে এশিয়া। আর সবচেয়ে বড় তোমার যদি আসে যে কন্টিনেন্ট কোনটা, তাহলে উত্তর এটাই হবে। আর সবচেয়ে ছোট আসতে পারে, তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে তোমার এই যে এটা, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া যেটা বলো আর কি। তো নেক্সট আসো, যে এখানে টোটাল পৃথিবীতে 7টা কন্টিনেন্ট: এশিয়া, আফ্রিকা, ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওশেনিয়া অ্যান্ড অ্যান্টার্কটিকা। তো সবচেয়ে বড় হচ্ছে তোমার এই যে এশিয়া, আর ছোটর ভিতর হচ্ছে এটা। এই দুইটা স্পেসিফিকলি মনে রাখবো। আর এশিয়ার মধ্যে অলমোস্ট যতগুলো কান্ট্রি আছে, আমরা সবগুলো কান্ট্রি একটু এমফেসিস দিয়ে পড়বো, কারণ এইখান থেকে কোশ্চেন বেশি আসে। ওকে। আর আমেরিকারটা আলাদা ব্যাপার, সেটা আমরা আলাদা পড়তে হবে। এবার আসো যে 5টা ওশেন, মানে পুরো পৃথিবীতে 5টা ওশেন আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত। ঠিক আছে, প্রশান্ত। এরপর হচ্ছে তোমার আটলান্টিক, ইন্ডিয়ান, নর্থ অ্যান্ড সাউথ অ্যান্ড আর্কটিক ওশান, একটা হচ্ছে অ্যান্টার্কটিক ওশান। তো প্যাসিফিক ওশানের মধ্যে তোমার কিছু স্পেসিফিক জায়গা আছে, ওগুলো সম্পর্কে আমরা একটু পরে ইনফরমেশন গুলো পাবো, যেমন সবচেয়ে গভীরতম স্থানের নাম কি বা কিছু। আর বাকিগুলো জাস্ট নামগুলো মনে রাখবা, দ্যাটস ইট। তো এখন আসো, এই যে পৃথিবীর কথা বলতেছি, আমরা শুরুতে যদি বাংলাদেশ পার্টটা যেহেতু পড়ে ফেলছি, বাংলাদেশ পার্ট থেকে একটা কোশ্চেন করি। আমাদের বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? মানে নর্থ পোলে নাকি সাউথ পোলে, বলো তো? উত্তর গোলার্ধে। উত্তর, তার মানে হচ্ছে নর্থ। অ্যাকচুয়ালি বাংলাদেশটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আমি যেখানে গোল করলাম এইখান বরাবর। তো তাহলে দেখো, যদি দুই ভাগ করি, মানে উপরে নিচে, উপরেরটা হচ্ছে নর্থ আর নিচেরটা হচ্ছে তোমার সাউথ, তো বাংলাদেশ তো অবশ্যই নর্থের ভিতরেই পড়বে। আর এই কারণেই দেখবা যে আমাদের বাংলাদেশের যখন করা হয় আর কি, যে আমরা কি বলে ম্যাপ দেখে, ধরো এইভাবে যদি ম্যাপ, তো আমার সুন্দর হয় না, বাট ধরো কাইন্ড অফ ম্যাপ হইলো আর কি। দূর হইছে কিনা, আচ্ছা এটাতে এইদিকে এসে এভাবে আসবে। তো ধরো এই যে ম্যাপের এই যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, এইভাবে আমরা হিসেব করি যে 20 ডিগ্রি, 34 থেকে 26 ডিগ্রি, 38, এভাবে তোমার একটা হিসাব নিকাশ করি না, যে লঙ্গিটিউড বা ল্যাটিটিউডের হিসাবটা। তো অ্যাকচুয়ালি তোমার এই দিক থেকে উপর দিয়ে কেন হয়, যখন আমি নর্থের দিকে আগাবো, তখন হচ্ছে বাংলাদেশের মুখটা তো তখন এইভাবেই থাকবে, এই যে নিচ থেকে এই জন্য উপর, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দিকে যাচ্ছে। তো সেই হিসাবে কথাটা বুঝছো? আবার তোমার বাংলাদেশের যদি আমরা টোটাল যেই রেখাটা উপর দিয়ে গেছে সেটাও যদি চিন্তা করি, সেটাও কিন্তু এই যে ট্রপিক অফ ক্যান্সার, যেটা ডিগ্রি হচ্ছে তোমার 23 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি, 23.5, এই আর কি। তো অ্যাকচুয়ালি আসো এখানে বিষয়টা কি, এই যে পুরো পৃথিবীটা এটাকে তোমার ইকুয়েটর আলাদাকরণ করছে দুইটা ভাগে, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, আর বাংলাদেশ হচ্ছে নর্থ পোলে অবস্থিত। আর এই জন্য এই যে ইকুয়েটরের ডিগ্রি দেখো 0 ডিগ্রি, এর ঠিক উপরের দিকে যেটা নর্থের দিকে, সেখানে 23.5 বরাবর, 23.5 ডিগ্রি বরাবর যে রেখাটা, সেটাকে বলে ট্রপিক অফ ক্যান্সার। আর নিচের দিকে যদি আসো, অর্থাৎ এই যে সাউথ পোলের দিকে, সেদিকে তোমার 23.5 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে গিয়া ট্রপিক অফ ক্যাপ্রিকন। বাংলাতে উপরেরটাকে বলা হয়, ক্যান্সারকে বলা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর ক্যাপ্রিকন মানে হচ্ছে মকরক্রান্তি রেখা। তো আমাদের বাংলাদেশের উপর দিয়ে এই যে টপিক অফ ক্যান্সার বা তোমার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে, এই জন্য এটা পরীক্ষায় বেশি আসে। তার উপরে দেখো তোমার আর্কটিক সার্কেলটা হচ্ছে 65.5, আর অ্যান্টার্কটিক সার্কেলটা হচ্ছে তোমার এইদিকে 65.5। তো এইভাবে আর কি কয়েকটা ইনফরমেশন মাথায় রাখবা, দ্যাটস ইট। আর যদি আমরা আরেকটু দেখি, যেমন তোমার এখান থেকে যদি কোশ্চেন আসতে পারে যে হুইচ লাইন ডিভাইডস দি আর্থ ফ্রম নর্থ টু সাউথ, তখন উত্তর হবে ইকুয়েটর। বা হুইচ কি বলে আহ, রেখা ইংরেজি কি বলে, হুইচ লাইন গোজ অ্যাবভ বাংলাদেশ, তখন উত্তর হবে তোমার ট্রপিক অফ ক্যান্সার। আর যদি আসে যে তোমার ডিরেক্টলি ডিগ্রি বরাবর, যেটা ডিগ্রি কত, তখন 23.5, দ্যাটস ইট। এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। আর এই যে বিউপিতে তোমার এই যে ট্রপিক অফ ক্যান্সার, এই জায়গাটা থেকে প্রতি বছরই একটা কোশ্চেন দেয়, এটা মাথায় রাখবা। এখন আসো আমরা কান্ট্রি ওয়াইজ সবগুলা কান্ট্রি তো পড়বো, তার আগে আমরা এগুলার কিছু ইম্পর্টেন্ট সারনেম আছে, তো এই জায়গাটা একটু কমপ্লিট করি, কেননা তখন পরবর্তীতে পড়তে গেলে ইজি হবে। তো দেখো, কিউবাকে কি বলা হয়? কিউবাকে বলা হয় হচ্ছে সুগার বল, সুগার বল অফ দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো, অস্ট্রেলিয়াকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে ল্যান্ড অফ গোল্ডেন প্লিচ। আর মিশর বা ইজিপ্টকে বলা হয় হচ্ছে কি নীল নদের দান বা গিফট অফ দ্য নাইল। ফিনল্যান্ড, এটাকে কি বলা হয়? ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। এবং থাইল্যান্ডকে কি বলা হয়? দ্যাট ইজ কল্ড ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্টস।
আচ্ছা, এই হোয়াইট এলিফ্যান্ট সেটা একটা ইডিয়ম, সেটার মানে কি বলো তো? দামি কিন্তু অত্যন্ত বড়লোক। ব্যয়বহুল। হ্যাঁ, মানে এ ভেরি ট্রাভেলস ব্যয়বহুল। পসেশন, এরকম কিছু একটা। তারপর দেখো যে নরওয়ে, নরওয়েকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান। অ্যান্ড জাপান হচ্ছে তোমার ল্যান্ড অফ রাইজিং সান। জাপানের আগের নাম কি? নিপ্পুন। পাশাপাশি জাপানে তোমার গড় আয়ু বেশি, এছাড়া তোমার এখানে ভূমিকম্প বেশি হয়, আর্থকোয়েক গুলো বেশি হয়। তারপর আসলে তোমার বেলজিয়াম, এটাকে বলা হয় ককপিট অফ ইউরোপ। এবং ভুটানকে বলা হয় ল্যান্ড অফ থান্ডারবোল্ট। তারপর আসো সাউথ কোরিয়া অ্যান্ড নর্থ কোরিয়া। সাউথ কোরিয়াকে বলা হয় ল্যান্ড অফ মর্নিং কাম, আর নর্থ কোরিয়াকে বলা হচ্ছে কি হারমিট কিংডম। মিয়ানমারকে বলা হয় ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা, মানে প্যাগোডার দেশ। তারপরে সুইজারল্যান্ডকে বলা হয় প্লে গ্রাউন্ড অফ ইউরোপ। সাউথ আফ্রিকা কে বলা হয় রেইনবো নেশন। সো এই যে এখানকার যে কয়েকটা কান্ট্রি, এই সারনেম গুলা মুখস্থ করবা ডিরেক্ট। ওকে, এবার আসো কয়েকটা সিটি বা হচ্ছে তোমার এগুলার যেই ইয়েগুলো আর কি, মানে নিক নেম গুলো। যেমন দেখো, রোম বা হচ্ছে জিব্রাল্টার, এগুলাকে কি বলা হয়? কি অফ দি মেডিটেরিয়ান, দ্যাট ইজ জিব্রাল্টার। রোমকে বলা হয় ইটার্নাল সিটি বা সিটি অফ সেভেন হিলস। সেন ফ্রান্সিসকো, সেন ফ্রান্সিসকোকে বলা হয় সিটি অফ গোল্ডেন গেট। জেরুজালেমকে বলা হয় কি সিটি অফ পিচ বা তোমার হোলি ল্যান্ডও বলা হয় এটাকে। অক্সফোর্ড হচ্ছে সিটি অফ ড্রিমিং স্পায়ার্স। নিউ ইয়র্ক হচ্ছে বিগ অ্যাপল। ইস্তাম্বুল হচ্ছে সিটি অফ মস্ক। প্যারিস হচ্ছে কি সিটি অফ কালচার। অ্যান্ড প্যারিসকে আবার একই সাথে সিটি অফ লাভও বলা হয়। তো এখানে কয়েকটা আছে যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, এখান থেকে এগুলো মুখস্থ করবা ডিরেক্ট। নেক্সট চলে আসো যে ওয়ার্ল্ডের বা পৃথিবী সম্পর্কে আমরা কিছু শুনি। যে বিগেস্ট কন্টিনেন্ট কি? এশিয়া। স্মলেস্ট হচ্ছে ওশেনিয়া। বিগেস্ট কান্ট্রি হচ্ছে রাশিয়া। স্মলেস্ট হচ্ছে ভ্যাটিকান সিটি। এগুলো তোমরা জানো, এই জন্য আমি খুব ফাস্ট আগাবো। বিগেস্ট পপুলেশন বর্তমানে ইন্ডিয়া, পূর্বে ছিল চায়না। তারপরে টোটাল ইন্ডিপেন্ডেন্ট স্টেট হচ্ছে কয়টা? 195টা, তার মধ্যে জাতিসংঘভুক্ত 193। লাস্ট ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে তোমার সাউথ সুদান। তারপর আসলে তোমার থার্ড প্ল্যানেট ফ্রম দ্য সান ইন পিরিয়ড, মানে আমাদের যে পৃথিবী, এটা সূর্যের দূরত্বের দিক থেকে 3 নম্বর গ্রহ। তারপরে দি ওয়ার্ল্ড মোস্ট বর্ডারিং কান্ট্রি, দ্যাট ইজ চায়না অ্যান্ড রাশিয়া। এখান থেকে বিপরীতে কোশ্চেন আসছিল। সেই পয়েন্টটা মনে রাখবা যে সবচেয়ে বেশি সীমানা বা সীমান্তবর্তী দেশ কানেক্টেড আছে দুইটা দেশের সাথে, একটা হচ্ছে চায়না আর একটা রাশিয়া। তো অপশনে যেটা থাকে আর কি, দুইটা একসাথে থাকবে না, দুইটাতেই 14টা করে দেশ কানেক্টেড। পারফোরেটেড আর একটা হচ্ছে ফ্রেগমেন্টেড। পারফোরেটেড কথাটা মানে হচ্ছে ছিদ্রযুক্ত। যখন একটা দেশের, ধরো এই হচ্ছে ম্যাপ, এই ম্যাপের মধ্যে আরেকটা দেশের মানে সার্বভৌমত্বপূর্ণ বা সভরেইন যখন একটা ল্যান্ড থাকবে বা ভূমি থাকবে, তার মানে এই দেশের মধ্যে আরেকজনের জমি আছে, দ্যাটস এটা হচ্ছে ছিদ্রযুক্ত। দ্যাট ইজ সাউথ আফ্রিকা। বলতো সাউথ আফ্রিকা এবং ইটালি, এই যে সাউথ আফ্রিকার ভিতরে কোন দেশ আছে? কোন দেশের মানে এরকম ইয়ে আছে, জায়গা আছে? আচ্ছা, আমারও এখন মাথায় আসতেছে লেসোথো। না। হ্যাঁ হ্যাঁ, রাইট, লেসোথো। লেসোথো, গুড। তারপরে ফ্রেগমেন্টেড বা খণ্ডিত, এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া এবং জাপান। এই যে ইন্দোনেশিয়া এবং জাপানের তোমার যদি ম্যাপ দেখো, দেখবা যে এগুলা ওই যে দ্বীপ টাইপের, এখানে একটু, এখানে একটু, এখানে একটু। তো এই জন্য এটাকে বলে খণ্ডিত। ওকে, আইল্যান্ড টাইপের। নেম অফ দি নর্দার্ন মোস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ হ্যামারপাস্ট, যেটা নরওয়েতে অবস্থিত। এবং সাউদার্ন মোস্ট সিটি হচ্ছে তোমার পুয়ের্তো উইলিয়ামস। তারপরে দেখো, টু কান্ট্রিজ আর লোকেটেড অন টু কন্টিনেন্টস, দ্যাট ইজ রাশিয়া এন্ড তুরস্ক। এইটার কি, এটা হচ্ছে তোমার এই যে তুরস্ক, এটার ভিতরে ইস্তাম্বুল একটা শহর আছে, সেখানে বসফরাস প্রণালী আছে। তো এই যে তুরস্কের ইস্তাম্বুল শহরটা একই সাথে তোমার ইউরোপ এবং একই সাথে এশিয়া, দুইটা কন্টিনেন্টের সাথেই কানেক্টেড। মানে খুব কাছাকাছি দিয়ে যাচ্ছে আর কি, যে বিভাগীয় বিভাজনটা হয়েছে। তো এই জন্যই তোমার এই যে রাশিয়া বা তুরস্ক, এগুলাকে বলা হয় টু কান্ট্রিজ লোকেটেড অন বোথ টু কন্টিনেন্ট। ওকে। তারপর আসলে তোমার দি লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ নীল নদ। এবং স্মলেস্ট রিভার হচ্ছে রোই রিভার। এবং সবচেয়ে পুরনো সিভিলাইজেশন হচ্ছে মেসোপটেমিয়া। ওল্ডেস্ট ইউনিভার্সিটি হচ্ছে নালন্দা। লার্জেস্ট লেক যদি বলা হয়, দ্যাট ইজ ক্যাসপিয়ান সি। অ্যান্ড ডিপেস্ট লেক হচ্ছে তোমার লেক বৈকাল, যেটা রাশিয়াতে অবস্থিত। সো এই যে লার্জেস্ট লেক এবং ডিপেস্ট লেক, এখানকার ভিতরে কোনো ধরনের কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, আবারও বলতেছি, লার্জেস্ট হচ্ছে কাস্পিয়ান সি, বাট ডিপেস্ট হচ্ছে গিয়া লেক বৈকাল। এই লার্জেস্ট আসলেই পোলাপান লেক বৈকাল দেখা দেয়, কি জন্য দেখা দেয় আমি জানি না, যদিও এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক, তাও অনেকে ভুল করে। তারপর দেখো, দি ওয়ার্মেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। মানে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে, এখানে সবচেয়ে বেশি গরম। এখানে একটা ভিডিও দেখছিলাম একবার, যে ডিম হচ্ছে রাখছে, ডিম সূর্যের আলোতে এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। ওকে, মানে বয়েল হয়ে গেছে। বয়েল বললে না কি বলে? হ্যাঁ।
তারপর আসলে সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট ওয়ার্ল্ড, যে লার্জেস্ট মুসলিম কান্ট্রি বাই সাইজ দ্যাট ইজ কাজাখস্তান। আর পপুলেশন ওয়াইজ হচ্ছে ইন্দোনেশিয়া, বিউপিতে কোশ্চেন আসছে যে সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন কোথায়, ইন্দোনেশিয়াতে। মোস্ট কমনলি ইউজড ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ মান্দারিন বা চাইনিজ ভাষা। এমনি তো তাদের দেশের জনগণও বেশি আর ল্যাঙ্গুয়েজ তো ওইভাবে বেশি হবে, স্বাভাবিক কথা। দি লিস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ, ও আচ্ছা গতদিন তাহলে এটা ভুল পড়াইছে, এটা হচ্ছে লিস্ট ডেন্সলি পপুলেটেড, এটা হচ্ছে কি যে গ্রিনল্যান্ডে সবচেয়ে মানে কম কম মানুষ বসবাস করে। যেমন আমাদের দেশে ঘনবসতি না, একটু পরপরই দেখবা মানুষ আর মানুষ, তুমি যেখানে যাবা সেখানেই মানুষ, কোনো ফাঁকা জায়গা নেই। তো সেই জায়গা থেকে চিন্তা করলে গ্রিনল্যান্ডে হচ্ছে পপুলেশন খুবই কম, দুই তিনজন হয়তো আছে, আই ডোন্ট নো। তো এই জন্য এটাকে বলতেছে যে লিস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ গ্রিনল্যান্ড। আর এই গ্রিনল্যান্ডের মালিকানা বর্তমানে হচ্ছে ডেনমার্কের অধীনে। ওকে। কান্ট্রি উইথ হাইয়েস্ট ইনফ্লেশন দ্যাট ইজ ভেনেজুয়েলা। মানে ইনফ্লেশন জিনিসটা কি, যে তোমার টাকার ভ্যালু ডিগ্রেড করা আর কি, যে টাকা দিয়ে আগে তুমি বেশি জিনিস কিনতে পারতা, এখন ওই একই পরিমাণ টাকা দিয়ে তুমি আগের মতো জিনিস কিনতে পারতেছো না, কম কিনা লাগতেছে। দ্যাট ইজ ইনফ্লেশন সোজা বাংলা ভাষায়। তারপর আসো তোমার মোস্ট ল্যাঙ্গুয়েজ কান্ট্রি দ্যাট ইজ পাপুয়া নিউ গিনি। মানে এখানে একটা দেশের মধ্যে অনেকগুলা ভাষা, যেমন আমাদের দেশে বিভিন্ন ভাষা আছে না, এক এক মানুষ এক এক টাইপের কথা বলে, সই আর কি। হাইয়েস্ট প্লেস অন আর্থ দ্যাট ইজ মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কোন দেশে বলো তো? মাউন্ট এভারেস্ট, নেপাল। ইয়েস, নেপাল। তারপর তোমার আসো যে লার্জেস্ট আইল্যান্ড দ্যাট ইজ গ্রিনল্যান্ড, যেটা ডেনমার্কের অধীনে, ওই যে একই কনসেপ্ট। লার্জেস্ট ফরেস্ট দ্যাট ইজ অ্যামাজন, যেটা কিনা ফুসফুস, পৃথিবীর ফুসফুস বলা হয়। এই অ্যামাজন ফরেস্টের ম্যাক্সিমাম এরিয়া কোন দেশের সাথে বলো? ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলের সাথে। নেক্সট আসলে তোমার দি লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড, দি প্যাসিফিক ওশান। এবং ডিপেস্ট ওশান বললেও সেম, দি প্যাসিফিক ওশান, কারণ এইটার ভিতরেই একটা ডিপেস্ট প্লেস আছে হুইচ ইজ কল্ড মারিয়ানা ট্রেঞ্চ। এটা খুবই বিশাল, মানে এই যে আমরা মাউন্ট এভারেস্টের কথা বলতেছি না, মাউন্ট এভারেস্টকে যদি তুমি বাই এনি চান্স উল্টায়া উল্টে এভাবে ওই মানে এই যে ডিপেস্ট এই যে জায়গাটার ভিতরে রাখো, তাও এটার জায়গা ফাঁকা থাকবে, তার মানে এটা এত গভীর নিচের দিকে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। তারপর আসলে দি স্মলেস্ট ওশান দ্যাট ইজ আর্কটিক ওশান এবং সর অফ এশিয়া হুইচ ইজ ইয়েলো রিভার বা পিথ নদী বা হোয়াংহো, যাই উচ্চারণ করো। এটাকে একই সাথে সর অফ এশিয়া বলা বা সর অফ চায়না, তাও একই আসবে আর কি, একই উত্তর হবে। এবার আসো যে আমরা এশিয়াকে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখবো। যেটা আগে বলছি যে এশিয়ার কান্ট্রিগুলো ইম্পর্ট্যান্ট, তার মধ্যে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। দেখো সাউথ এশিয়ার মধ্যে কান্ট্রি হচ্ছে 8টা। তাহলে এখানে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা অরিড হবো না, নাই কোনটা? দেখো এখানে কিন্তু মিয়ানমার নাই। আবার সাউথ ইস্ট এশিয়াতে দেখো সেখানে মিয়ানমার আছে। ওকে। তো এই যে নাই যেটা, নাই হচ্ছে কি মিয়ানমার। তো এখানে তোমাদেরকে কোশ্চেন দিবে যে হুইচ ইজ নট এ সাউথ এশিয়ান কান্ট্রি, তখন বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপস এভাবে অপশন থাকবে, আরেকটা জায়গায় অপশন থাকবে মিয়ানমার। তো সেখানকার উত্তর মিয়ানমার হবে। আবার সাউথ ইস্ট এশিয়াতে দেখো 11টা, সেখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স, তারপর ইন্দোনেশিয়া, লাওস, ইস্ট তিমুর, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, এগুলো আবার রয়েছে। ওকে। মিডল ইস্টের কান্ট্রি হচ্ছে এগুলা, ফার ইস্ট বা দূরপ্রাচ্যের হচ্ছে এগুলো। আর সেন্ট্রাল এশিয়াতে হচ্ছে এগুলা, দেখো ওই যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, তারপর হচ্ছে আজারবাইজান, উজবেকিস্তান, এগুলো হচ্ছে তোমার সেন্ট্রাল এশিয়ার 6টা কান্ট্রি। তো তোমরা হচ্ছে এই 3টা পার্ট বেশি ইম্পর্টেন্স দিবা, মিডল ইস্ট আর ফার ইস্ট খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে ফার ইস্টও দেখো তোমার অল্প কটা আছে, জাপান, কোরিয়া, 2 কোরিয়া, মঙ্গোলিয়া, চায়না। তো এই কয়েকটার নাম মনে রাখবা, দ্যাটস ইট। এই যে দেখো আমরা ম্যাপে যদি দেখি যে সাউথ এশিয়ার ভিতরে বাংলাদেশের সাথে এই পাশে যে মিয়ানমার ছিল সেটা কিন্তু বাদ। তো বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, ইরান, টিরান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এগুলো আছে। ভাই ইরান তো হবে না? ও ইরান নাই, তাহলে ইরান কই? ইরান কেউ তো দিছে কেন জানি, দেখি। ই- ইরান তো মিডল ইস্টে। হ্যাঁ হ্যাঁ, ইরান হবে না, ইরান ইজ আউট অফ দ্য বক্স। ওরা ভুল ম্যাপ দিছে এখানে, ইরানকে কেটে দাও। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা হয়ে গেছে, ইরান হলে তো 9টা হয়ে যায়। এবার আসে যে সাউথ এশিয়ার ভিতরে যে 8টা কান্ট্রি, এটাকে মনে রাখার জন্য সহজ একটা কৌশল আছে, দ্যাট ইজ MBA ইজ BNP। ঠিক আছে? মালদ্বীপস, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এন্ড পাকিস্তান। তো তাহলে দেখো, এম তে মালদ্বীপ, বি তে বাংলাদেশ, এ তে আফগানিস্তান, আই তে ইন্ডিয়া, এস তে শ্রীলঙ্কা, তারপর BNP এভাবে। তো এখানকার এই যে যেহেতু সাউথ ইস্ট বাংলাদেশের সাথে কানেক্টেড, দ্যাটস সবগুলোর রাজধানীগুলো মনে রাখবা। মালদ্বীপস মালে, বাংলাদেশ ঢাকা, আফগানিস্তান কাবুল, ইন্ডিয়া নিউ দিল্লি, শ্রীলঙ্কা কলম্বো, ভুটান থিম্পু, এবং ভুটানের যেই মুদ্রা সেটা হচ্ছে গুলট্রাম, নেপাল কাঠমান্ডু,
পাকিস্তান হচ্ছে ইসলামাবাদ। ওকে, সেই কয়েকটা একটু মাথায় রাখবা, দ্যাটস ইট। এবার আসো যে আমরা কান্ট্রি ওয়াইজ চলে আসি। সেই যে আফগানিস্তান দেখতে পাচ্ছ, আফগানিস্তানের বর্তমান নাম হচ্ছে ইসলামিক ইমিরেট অফ আফগানিস্তান, এবং এটার পার্লামেন্ট হচ্ছে লোয়া জিরগা। কি নাম? লোয়া জিরগা। মনে থাকে যেন, ভুল হয় না। সেই যে আফগানিস্তান দেখো, বিশাল এরিয়া, কিন্তু অনেক বড় একটা এরিয়া। আর এটার রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের সাথে কানেক্টেড আছে দেখো তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, তা পাকিস্তান, তারপর তোমার এদিকে আছে কি, এই যে আজারবাইজান, তাশখন্দ, উজবেকিস্তান, এগুলো আছে। কিন্তু তোমার এটার সাথে কানেক্টেড না কোনটা, সেটা হচ্ছে কাজাকিস্তান। তো কাজাকিস্তান আফগানিস্তানের সাথে কানেক্টেড না বর্ডারের সাথে, বাকিগুলা কানেক্টেড, এটা একটু মাথায় রেখো। সেটার ক্যাপিটাল কি? কাবুল। এবং এই যে আফগানিস্তানের বেশিরভাগ মানুষ হচ্ছে পশতুন। কি বলা হয় তাদেরকে? পশতুন বলা হয়। সর্বশেষ যে রাজা ছিল আফগানিস্তানে তার নাম হচ্ছে জহির শাহ। এটা বিসিএস এর কোশ্চেন, বিউপিতে আসে এই জন্য। সোভিয়েত আর্মি লেফট আফগানিস্তান ইন 1989, অর্থাৎ 1989 সালে সোভিয়েত আর্মি আফগানিস্তান ত্যাগ করে চলে যায়। তারপর নট এ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, মানে এই যে আফগানিস্তানও কিন্তু সাউথ ইস্ট এশিয়ানের মধ্যে নাই। তো তাহলে আমরা এইখানে দেখো, এখানে দেখলাম যে মিয়ানমার নাই, আবার সাউথ ইস্ট এশিয়ার ভিতরে কে নাই? সেটা হচ্ছে আফগানিস্তান নাই। ওকে, দেখছো? সো তোমাদেরকে কোশ্চেন দিবে যে সাউথ ইস্ট, নিচের কোন কান্ট্রিটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি না, আবার নিচের কোন কান্ট্রিটা সাউথ এশিয়ান কান্ট্রি না, তখন বুঝতে হবে যে একটা মিয়ানমার হবে আর একটা আফগানিস্তান হবে। তো খেয়াল রাখবে এই দুইটা পয়েন্ট। ওকে, ফাইন। নেক্সট আসো, মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে পৃথিবী, এই যে মানে পৃথিবী না, সরি, এশিয়ার ভিতরে সবচেয়ে ছোট, স্মলেস্ট কান্ট্রি বাই ল্যান্ড এন্ড পপুলেশন, এবং হাইয়েস্ট লিটারেসি রেট এমং সার্ক কান্ট্রিজ, মানে এখানকার সাক্ষরতার হার সবচেয়ে বেশি সার্কভুক্ত যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে। এবং হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকামও এই তোমার মালদ্বীপের। সো এই মালদ্বীপ এই জন্য ইম্পর্টেন্ট, এবং এটার সাথে এটার কোনো আর্মি নাই, এটার কোনো বর্ডার নাই, মনে রাখবা। সো বিউপিতে এই কোশ্চেনটা আসছিল যে নিচের কোন দেশটাতে কোনো ধরনের আর্মি নেই, সেটা হচ্ছে মালদ্বীপ। আবার এটাও আসছিল যে হাইয়েস্ট লিটারেসি রেট এমন সার্ক কান্ট্রি, সেটা কোনটা? সেটাও মালদ্বীপের। So মনে থাকে যেন। ভুটানে আসো, ভুটানের এই যে পতাকা যেটা, পতাকার মাঝখানে যে ড্রাগনের ছবি আছে দেখো, এই যে ড্রাগন। তো এটাকে কি বলা হয়? ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। দি কান্ট্রি অফ লাইটনিং ইজ কল্ড ভুটান। কিংডম অফ রোয়ারিং ড্রাগন, সেটাও ভুটান। মানে এটা হচ্ছে এই দেশটার সারনেম বা নিকনেম। তারপর দেখো যে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে থিম্পু। সো যেহেতু নামটা একটু ব্যতিক্রমীর জন্য মনে রাখবে যে ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু, এবং মুদ্রা হচ্ছে গুলট্রাম। এন দিয়ে শুরু, বাট উচ্চারণ হবে গুলট্রাম। ওকে, এবং এদের ভাষাটা হচ্ছে দোজাংখা। তো এই যে তিনটা নামই দেখো একটু ব্যতিক্রম, আর এই ব্যতিক্রম নামগুলা থেকেই বিউপিতে কোশ্চেন বেশি আসে। সেই জন্য এটা একটু মাথায় রাখলে হবে যে থিম্পু, গুলট্রাম, দোজাংখা সবই ভুটানের। ওকে, কান্ট্রি অফ থান্ডার ড্রাগন বা রোয়ারিং ড্রাগন বা লাইটনিং। তারপর আসো নেপালে। নেপালকে কি বলা হয়? যে দি ডটার অর গিফট অফ দি হিমালয়, মানে হিমালয়ের উপহার বা মেয়ে, সেটা হচ্ছে নেপাল। দি সোলজার্স অফ নেপাল আর কল্ড গুর্খা, মানে এই নেপালের যে সোলজার তাদেরকে গুর্খা বলা হয়। লাস্ট কিং অফ নেপাল ওয়াজ কিং জ্ঞানেন্দ্র। ঠিক আছে, রাজা জ্ঞানেন্দ্র ছিল হচ্ছে নেপালের লাস্ট রাজা। দি ওয়ার্ল্ডস অনলি হিন্দু স্টেট ইজ নেপাল। দি ফার্স্ট উমেন টু ক্লাইম্ব দি মাউন্ট এভারেস্ট ওয়াজ জুনকো তাবে। এই জুনকো তাবে হচ্ছে জাপানের। ওকে, বাট মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। দি ন্যাশনাল ফ্ল্যাগ অফ হুইচ কান্ট্রি ইজ নট কোয়াড্রিলেটারাল, দ্যাট ইজ নেপাল। তারপর আসলে বিফোর দি এভারেস্ট ওয়াজ ডিসকভার্ড, এটা বিউপিতে আসছিল। যে দেখো, যতক্ষণ পর্যন্ত এভারেস্ট আবিষ্কৃত হয় নাই, হোয়াট ওয়াজ দি হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড? দ্যাট ইজ মাউন্ট গডউইন। মাউন্ট গডউইন অস্টেন K2, এটাই নাম। তো এই কোশ্চেনটা একটু মাথায় রেখো, এটা বিউপিপিএসসি এর কোশ্চেন। মিয়ানমার। মিয়ানমারের ভিতরে দেখো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যেহেতু বাংলাদেশের সাথে এটা কানেক্টেড সেহেতু। যে দেখো, ক্যাপিটাল হচ্ছে নাইপিডো। নাম কি? নাইপিডো। এবং এইটার যে কারেন্সি সেটা হচ্ছে কিয়াত। এই জন্য এটা মনে রাখবা যে ব্যতিক্রমী নাম, তাই এটার একটা নিকনেম হচ্ছে কান্ট্রি অফ প্যাগোডা। বৌদ্ধিস্ট মঙ্ক মুভমেন্ট বা এই যে বৌদ্ধ সন্ন্যাসীদের যে আন্দোলন বা স্যাফরন রেভলিউশন, এটা সংঘটিত হয় 2007 সালে। কোথায়? মিয়ানমারে। রোহিঙ্গা ফার্স্ট কেম টু বাংলাদেশ, মানে এই যে রোহিঙ্গা, এরা কোন দেশের? এরা মূলত মিয়ানমারের, কিন্তু বাংলাদেশে ফার্স্ট কিন্তু এই যে যখন রোহিঙ্গা ক্রাইসিস তখন আসে না, তার আগে থেকে আসছে। এই জন্যই কোশ্চেনটা রিলেট করে আসে যে সর্বপ্রথম আসছে তারা 1978 সালে। এবং আরসা হচ্ছে কি, যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। ইয়াঙ্গুন, এটা একটা মিয়ানমারে অবস্থিত একটা জায়গা, যেখানে তোমার এই যে লাস্ট মুঘল এম্পারর বাহাদুর শাহ, তাকে কবর দেওয়া হয়।
সো এই জন্য আসবে যে তোমার ইয়াঙ্গুন কোথায় অবস্থিত, বা লাস্ট মোগল এম্পায়ার বাহাদুর শাহকে কোথায় তোমার বাড়ির বা হচ্ছে কবর দেওয়া হয়, সেটাও কিন্তু ইয়াঙ্গুন হবে। এই যে বাহাদুর শাহ পার্ক আছে না, হুম, ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক, ওইটা আর কি, এখান থেকে ওনার নাম অনুযায়ী। ডাজেন্ট বিলং টু সার্ক, মানে মিয়ানমার কিন্তু সার্কভুক্ত দেশের মধ্যে নেই। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সার্কভুক্ত দেশের মধ্যে মিয়ানমার নেই, অনেকবার হইতে চাইছিল তারা, কিন্তু ই করে না আর কি, অ্যাকসেপ্ট করে না। নর্থ সাউথ ইস্ট, সাউথ এশিয়ান কান্ট্রি, যেটা বললাম যে সাউথ এশিয়ানের মধ্যেও মিয়ানমার নাই। তারপর দেখো যে দি বর্ডার সিকিউরিটি ফোর্স অফ মিয়ানমার, দ্যাট ইজ বিজিপি। বিপিতে এই কোশ্চেনটা আসছে যে এই যে মিয়ানমারের বর্ডার সিকিউরিটি ফোর্সের নাম কি, দ্যাট ইজ বিজিপি। পূর্ণ রূপটা কি? সরি, বর্ডার গার্ড পুলিশ। ওকে, বর্ডার গার্ড পুলিশ, মনে থাকে যেন। গাম্বিয়া হচ্ছে একটা কাজ করছে যে যখন রোহিঙ্গা ক্রাইসিস হয়, তার পরবর্তীতে এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক আদালতে মামলা করে। তো এই জন্য গাম্বিয়া সিউজ মিয়ানমার ফর রোহিঙ্গা জেনোসাইড। ওকে, তারপর দেখো এই যে পলিটিক্যাল পার্টি ইন ইন মিয়ানমার হেডেড বাই আং সান সুচি, দ্যাট ইজ এনএলডি। ঠিক আছে, ন্যাশনাল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এরকম কিছু একটা হবে। সো মনে রাখবা লিগ এইটুকু অফ ডেমোক্রেসি। ইনফরমেশনই। হ্যাঁ, তারপর আসলে যে ইন্ডিয়া, ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে, তার মানে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ইন্ডিয়ার কারেন্সি কি? রুপি, সবাই জানি আমরা এটা। 15 আগস্ট স্বাধীন হয়েছে। বিগেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, আমরা সংবিধানের ক্লাসে পড়াটা পড়ছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের, সেটা হচ্ছে ইন্ডিয়ার। যদি আসে যে বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, তখন এটাই হবে, ডেমোক্রেটিক কান্ট্রি, তখনও ইন্ডিয়া উত্তর হবে। তারপর আসো সার্ক ইউনিভার্সিটি, যে সার্ক ইউনিভার্সিটি কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত নয়, দিল্লিতে। দুইটা বই দেখো, একটা হচ্ছে উইংস অফ ফায়ার আর একটা হচ্ছে দি ডিসকভারি অফ ইন্ডিয়া। উইংস অফ ফায়ার লিখছে হচ্ছে এপিজে আব্দুল কালাম, তার নিকনেম হচ্ছে মিসাইল ম্যান। আর জওহরলাল নেহরুর লিখিত বই হচ্ছে দি ডিসকভারি অফ ইন্ডিয়া। সো দুইটা বই থেকেই বিপরীত কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট, মনে রাখবা। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান অন দ্য ওয়েস্ট, বাংলাদেশ অন দ্য ইস্ট, অ্যান্ড নেপাল অ্যান্ড ভুটান অন দ্য নর্থ। সো নেক্সট আসো যে দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, বা এটাকে দ্বীপপুঞ্জ বলে, এটা কোথায় অবস্থিত? এটা তোমার বঙ্গোপসাগরে অবস্থিত, বাট ইটস এ পার্ট অফ ইন্ডিয়া। ওকে, দি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, দ্যাট ইজ লর্ড মাউন্ট ব্যাটেন। তারপর আসো যে ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বিউপিতে কোশ্চেনটা আসছিল যে তোমার সবচেয়ে পুরনো বা প্রাচীন দল কোনটা, পৃথিবীতে বলো বা ইন্ডিয়াতে বলো, সেটা হচ্ছে কংগ্রেস। ওকে, সবচেয়ে প্রাচীন দল, যেটা কিনা তোমার 1885 সালে ফাউন্ড হয় আর কি। তাজমহল, তাজমহল কোথায় অবস্থিত? ভারতের আগ্রায় অবস্থিত। আগ্রা কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ওকে, সেই কয়েকটা ইনফরমেশন ইন্ডিয়া থেকে মনে রাখবা। আর ইন্ডিয়ার সেভেন সিস্টার্স থেকে কোশ্চেন আসে যে এই যে জায়গাগুলোর ক্যাপিটাল কি। আর যেহেতু সেভেন সিস্টার্স এখন একটা হট টপিক, তাই তোমরা এটা ইম্পর্টেন্সের সাথে পড়বা। দেখো, মিজোরামের যেই ক্যাপিটাল সেটা হচ্ছে আইজল। ত্রিপুরার হচ্ছে আগরতলা। মেঘালয় হচ্ছে শিলং। মণিপুর হচ্ছে ইম্ফল। নাগাল্যান্ড হচ্ছে কোহিমা। আসামের হচ্ছে দিসপুর। অরুণাচলের হচ্ছে ইন্তানাগার। সো এই যে প্রত্যেকটা স্টেট বলতেছি, এগুলাকে বলা হয় সেভেন সিস্টার্স। তো তোমরা এই 7টার নাম মুখস্থ করবা, সাথে রাজধানী সহ। কোশ্চেন কিভাবে আসতে পারে? দুইটা বইতে একটা আসতে পারে, যে নিচের কোনটা সেভেন সিস্টার্স ভুক্ত স্টেট নয়। তার মানে এই 7টার ভিতর থেকে 4-3টা অপশন থাকবে, বাকি একটা বাইরে থেকে থাকবে। আবার আসতে পারে ডিরেক্টলি যে এগুলার রাজধানী কোনটার কোনটা। এইভাবে তোমাদেরকে কোশ্চেন দেবে আর কি। দেখো, ইন্ডিয়াস বর্ডার কনফ্লিক্ট, লাদাখ। লাদাখ হচ্ছে তোমার চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে একটা কনফ্লিক্টিং এরিয়া বা ডিসপিউটেড ল্যান্ড। সিনো ইন্ডিয়ান ওয়ার কত সালে হয়? 1962 সালে হয়। তারপর দেখো তোমার প্রভিন্স অফ ইন্ডিয়া চায়না ক্লেইমস অ্যাজ এ পার্ট অফ দ্যাম, দ্যাট ইজ অরুণাচল। মানে অরুণাচলটাকে, এই যে অরুণাচল যেটা, যেটা ইনতানাগড় রাজধানী, এইটাকে চায়না দাবি করে যে তাদের প্রদেশ। আবার ইন্ডিয়ার ভিতরে এটা বর্তমানে কানেক্টেড। তো এখানে একটা বিষয় দেখবা যে এখানকার মানুষের চেহারাও কিন্তু অনেকটা চাইনিজ চাইনিজ টাইপেরই, নট ইন্ডিয়ান। তো এই জন্য ক্লেমটাও ওইভাবে ঠিক আছে। ডিসপিউটেড ল্যান্ড বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, দ্যাট ইজ সাউথ তালপট্টি ল্যান্ড, যেটার পূর্ব নাম ছিল তোমার নিউমুর বা পূর্বাসা। তারপরে এইটা বর্তমানে যেহেতু নদীর ভিতরের তলায় গেছে, তাই এটা নিয়ে আর খুব একটা ডিসপিউশন নাই বা ডিবেট নাই। এটার যদি বলা হয় কোন নদীর উপরে, তাহলে হচ্ছে হারিয়াভাঙ্গা। আর যদি বলা হয় কোন জেলার সাথে কানেক্টেড, তাহলে হচ্ছে সাতক্ষীরা। ওকে, দেয়ার আর কমন এনক্লেভস বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, টোটাল কতগুলা? 162টা। এই যে বললাম না, 1লা অগাস্ট
2015 সালে এটা মীমাংসা হয়েছে আর কি, এটা মনে রাখবা। দি কন্ট্রোভার্সিয়াল সিয়াচেন সাইট লোকেটেড ইন ইন্দো পাকিস্তান বর্ডার, এই নোবাইটাকে আমি ঠিক বলছি? 1 আগস্ট 2015। হ্যাঁ, ঠিক আছে। ওকে। তারপর দেখো যে ফেমাস পার্সোনালিটি ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ভিতর থেকে কয়েকজন মানুষের কথা তোমরা একটু পড়বা, যেমন মহাত্মা গান্ধী আছে, তিনি ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা, এন্টি ব্রিটিশ মুভমেন্ট, এটাকে নেতৃত্ব দেন। দেখি বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন। তাকে মহাত্মা উপাধিটা কে দেয়? সেটা দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে। ডিউরিং দি নন কোঅপারেশন মুভমেন্ট, বা মানে অসহযোগ আন্দোলন, এটাকে বাংলায় কি বলে? অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, কাইজারে হিন্দ অ্যাওয়ার্ড মহাত্মা গান্ধী রিটার্ন, মানে এই যে অসহযোগ আন্দোলনের সময় তিনি তার এই যে অ্যাওয়ার্ডটা, এটাকে তিনি প্রত্যাখ্যান করেন বা ফেরত দেন। কি অ্যাওয়ার্ডটা? কাইজারে হিন্দ, এই ইয়েটা। কাইজার শব্দটা থেকে মনে পড়ছে যে কাইজার কোন দেশের রাজাকে কাইজার বলা হয় বলো তো? জার্মানি। ওকে। আর জার বলা হয় কোন দেশের রাজাকে? জার, জার রাশিয়া। বলা, হ্যাঁ, রাশিয়া। তারপর আসলে মাদার তেরেসা। মাদার তেরেসা হচ্ছে ম্যাসিডোনিয়াতে জন্মগ্রহণ করছে, এবং সাবকন্টিনেন্টের মধ্যে তিনি প্রথম মহিলা নোবেল লরেট। ওকে। তারপর দেখো সরোজিনী নাইডু, তাকে বলা হয় নাইটেঙ্গেল অফ দ্য ইস্ট, এতটুকু মনে রাখলে হবে। তারপর চলে আসো পাকিস্তানে, যেটা কিনা 14 আগস্ট স্বাধীন হয়েছে। দি ফার্স্ট মার্শিয়াল ল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1958। পাকিস্তান ফাদার অফ দ্য নেশন, দ্যাট ইজ মোহাম্মদ আলী জিন্নাহ। বেনজির ভুট্টো, দ্যাট ইজ দি ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড, মানে মুসলিম বিশ্বের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার হচ্ছে বেনজির ভুট্টো। ওকে। তাকে বলা হয় ডটার অফ দ্য ইস্ট, মনে থাকে যেন, খুবই খুবই ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা। সোয়াত ভ্যালি কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। এটাও বিসিএস এর কোশ্চেন, তাই পড়বা, ডিরেক্টলি আসতে পারে। আফ্রিদি, এটা হচ্ছে একটা এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, কোথাকার? পাকিস্তানের। দি কান্ট্রি অফ ফাইভ রিভার্স, সেটা কোনটা? সেটা হচ্ছে পাঞ্জাব। এবং পাকিস্তানের যে বর্ডার ফোর্স, সেটাকে বলা হয় রেঞ্জার্স। ওকে, রেঞ্জার্স বলা হয়। আচ্ছা, সো পাকিস্তান আর ইন্ডিয়া যেহেতু পড়লাম, পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝখানে যে লাইন, সেটাকে কি বলা হয়? লাইন অফ কন্ট্রোল, এলওসি। এলো। হ্যাঁ। আর আরেকটা লাইনও আসবে, সেটা হচ্ছে রেড ক্লিফ, মানে এই দুইটা। ওকে। তারপর চলে আসো যে শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কাকে কি বলা হয়তো আগে? এটাকে বলা হয়তো সিলন। দি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট প্লেস ডিসকাসড ইন দি এলিফ্যান্ট পাস, দ্যাট ইজ শ্রীলঙ্কা। এই এলিফ্যান্ট পাস জিনিসটা কি? এটা হচ্ছে যে মানে এই যে হাতি পারাপারের জন্য যেটা, তো এখানে শ্রীলঙ্কাতে আছে, কিন্তু পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এলিফ্যান্ট পাস কিন্তু বাংলাদেশে অবস্থিত, যেটা কিনা তোমার চট্টগ্রাম থেকে পুরো কক্সবাজারের দোজা দোজা কি জানি একটা জায়গা আছে, লোহাজঙ্গা না জানি কি, ওই ওই পর্যন্ত পুরাটা। তারপর লোহাগড়া। লোহাগাড়া। হ্যাঁ, লোহাগাড়া। তারপর দেখো শ্রীলঙ্কা, ইন্ডিয়া ইজ সেপারেটেড বাই পক প্রণালী বা পক স্ট্রেইট। ঠিক আছে। এলটিটি কি? এটা একটা দল। এটার যেই হেড ছিল তার নাম হচ্ছে ভেলুপিল্লাই প্রভাকরণ। এবং কোশ্চেন আসতে পারে যে এলটিটি কোন দেশের একটা রাজনৈতিক দল? সেটা হচ্ছে শ্রীলঙ্কার। দি ক্যাপিটাল অফ তামিল টাইগার্স ইন শ্রীলঙ্কা ওয়াজ জাফনা। তামিল টাইগার্স এর যে রাজধানী, সেটা কোথায়? সেটা হচ্ছে জাফনাতে। বৌদ্ধ স্টেট, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। মুসলিম ইনহেবিটেড আইল্যান্ড অফ মান্না, এই যে মান্না দ্বীপ বলি না, মান্না দ্বীপ, এটা কোথায় অবস্থিত? শ্রীলঙ্কাতে অবস্থিত। এই যে শ্রীলঙ্কাকে কি বলা হয়? সিটি অফ জেমস, দ্যাট ইজ রত্নাপুরা, এটা শ্রীলঙ্কাতে অবস্থিত। নেম অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার, দিস ইজ ইম্পর্টেন্ট। ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার হচ্ছে শ্রীমাভো বন্দর নায়েক, তিনি শ্রীলঙ্কার। মনে থাকে না? ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার। বিউপিতে হয় কি, তোমার এই যে মহিলাদের মধ্যে যারা প্রথম প্রেসিডেন্ট হোক বা প্রাইম মিনিস্টার হোক, এগুলা থেকে কোশ্চেন বেশি আসে। এবার আসো থাইল্যান্ডকে। থাইল্যান্ডের ভিতরে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, যে থাইল্যান্ডের ক্যাপিটাল কি? ব্যাংকক। কারেন্সি কি? বাথ, এই যে বাথ, BAHT, বাথ। তো একটু ব্যতিক্রম নাম যেহেতু, এই জন্য পরীক্ষা কোশ্চেন বেশি আসে। এবং এটা হচ্ছে কোনো দেশের আন্ডারে ছিল না, এই যে নট আন্ডার এনি কান্ট্রি ইন দ্য পাস্ট, মানে পূর্বে কখনোই কোনো দেশের উপনিবেশে ছিল না। এটাকে বলা হয় স্যাম কান্ট্রি, স্যাম, SSYAM, স্যাম কান্ট্রি। এবং থাইল্যান্ড কথাটার অর্থ হচ্ছে ওপেন ল্যান্ড। ওকে। এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান এখানে অকুপাই করে। তারপর আসলে ইস্ট তিমুর বা তিমুর লিস্টে। তিমুর লিস্টে কেন? এটা হচ্ছে এটার বর্তমান নাম, নামটা চেঞ্জ হয়ে তিমুর লিস্টে করা হয়েছে, আগে ইস্ট তিমুর ছিল, রাজধানী হচ্ছে দিল্লি। বিএপির কোশ্চেন। তারপর দেখো কারেন্সি হচ্ছে ডলার।
এবং এটা এশিয়ার সবচেয়ে নতুন একটা দেশ, মানে নতুন একটা স্বাধীন দেশ। ঠিক আছে, দেখো এইটা পূর্বে কোন দেশের কলোনি ছিল? ইন্দোনেশিয়ার কলোনি ছিল, এবং তারও পূর্বে সেটা পর্তুগালের কলোনি ছিল। তো মনে রাখবা যে ইস্ট তিমুর আগে কোন দেশের কলোনি ছিল? ইন্দোনেশিয়ার, এবং তারও পূর্বে ছিল পর্তুগালের। এবার আসো ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার থেকে বিপিতে অলরেডি কোশ্চেন আসছে যে এখানে সবচেয়ে বেশি মুসলমান পপুলেশন, এই যে লার্জেস্ট মুসলিম পপুলেশন। এছাড়াও দেখো, যেটার ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে নুসান্তারা। ওকে। ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর আহমদ সুকর্ণ, এবং ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ দি মুসলিম ওয়ার্ল্ড, দ্যাট ইজ মেঘবতী সুকর্ণপুত্রী। মেঘবতী সুকর্ণপুত্রী, সো ইম্পর্টেন্ট। তারপর ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ট্যুরিজম, দ্যাট ইজ বালি আইল্যান্ড। এছাড়াও দেখো এখানে আরো কিছু আইল্যান্ড আছে, যেমন তোমার বোর্নিও, সুমাত্রা, জাভা, এবং এটার যে এয়ারলাইন্স, এটার নাম হচ্ছে গারুদা। ঠিক আছে, গারুদা। তারপর স্পাইস আইল্যান্ড বা মশলা দ্বীপ, সেটা হচ্ছে লুম্বুক আইল্যান্ড, এটাও তোমার ইন্দোনেশিয়াতে অবস্থিত। দি লার্জেস্ট আইল্যান্ড ইন এশিয়া, দ্যাট ইজ বোর্নিও, সেটাও ইন্দোনেশিয়াতে অবস্থিত। আর ট্যুরিজমের জন্য তো বালি ইম্পর্টেন্ট জানোই। তারপর চলে আসো যে মালয়েশিয়াতে। সো মালয়েশিয়া থেকে খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই, তারপর তিনটে ইনফরমেশন দেখো। যে টলেস্ট বিল্ডিং হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হচ্ছে পুত্রজায়া, এবং ডক্টর মাহাথির মোহাম্মদকে কি বলা হয়? মডার্ন মালয়েশিয়ার জনক বলা হয়। সো এই যে ইনফরমেশনটা, এটা বেশি ইম্পর্টেন্ট এখন, রিসেন্ট ইনফরমেশনের সাথে কানেক্টেড। ইরানে চলে আসো। ইরান, ইরানের পূর্ব নাম ছিল হচ্ছে পার্সিয়া। ওকে। দি মেইন কজ অফ ইরান ইরাক ওয়ার ইজ দি কন্ট্রোল অফ শাতিল আরব রিজার্ভিয়র, মানে শাতিল আরবকে নিয়ে ইরান ইরাকের মধ্যে যুদ্ধটা হয়। দি ইরানিয়ান ফ্ল্যাগ ইজ নট হোয়েস্টেড অ্যাট হাফ মাস্ট, মানে এটাকে কখনো অর্ধনমিত করা হয় না। ইরাকে চলে আসো। ইরাক হচ্ছে সবচেয়ে যে পুরনো সিভিলাইজেশন বা তোমার সভ্যতা, মেসোপটেমিয়ার কথা বলতেছি, সেটার নিদর্শনগুলো এখন ইরাকে। দি ফাউন্ডার অফ সিটি অফ বাগদাদ, দ্যাট ইজ খলিফা হারুনুর রশিদ। ইরাক ওয়াজ আন্ডার অটোম্যান রুল আনটিল 16th সেঞ্চুরি। আর অটোম্যান সাম্রাজ্য তো তোমরা জানোই, এটা তুরস্ক মেইনলি। আর এদের যেই মানে শাসন ছিল, পুরো পৃথিবীব্যাপী এরা শাসন করছে অটোম্যান সাম্রাজ্য অনেক বছর ব্যাপী। এবং সেটা পরবর্তীতে ভেঙে যায় মূলত লুজান চুক্তির মাধ্যমে, যখন বিশ্বযুদ্ধগুলোতে হেরে যায় তখন। অপারেশন ডেজার্ট স্টর্ম, দ্যাট ইজ হচ্ছে তোমার এই যে মাল্টি ন্যাশনাল অপারেশন এগেনস্ট ইরাক, এটাকে কি বলা হয়? অপারেশন ডেজার্ট স্টর্ম। সাদ্দাম হুসাইনকে যে অ্যারেস্ট করা হয়, সেটাকে বলা হয় অপারেশন রেড ডাউন। এবং কারবালা, এটা কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। এবং এই ইরাকই বাংলাদেশকে সর্বপ্রথম মুসলিম দেশের মধ্যে রিকগনাইজ করে, মানে স্বাধীন দেশ হিসেবে। দি ফার্স্ট মুসলিম কান্ট্রি টু রিকগনাইজ বাংলাদেশ, ইরাক। তারপর আসলে সৌদি আরবিয়া। সৌদি আরবের ভিতরে ইনফরমেশনের ভিতরে দেখো যে লার্জেস্ট কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট ইন সাইজ, মানে মিডল ইস্টের কান্ট্রির ভিতরে সৌদি আরব সবচেয়ে বড়। এবং এইখানে তোমার এই যে দি সিটি দ্যাট ইজ কল্ড দি সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সিটি অফ মক্কা, তাও সৌদি আরবে অবস্থিত। এ মিডল ইস্টার্ন কান্ট্রি উইদাউট এ পার্লামেন্ট অ্যান্ড এ কনস্টিটিউশন, মানে এই দেশের কোনো পার্লামেন্টও নাই, কোনো কনস্টিটিউশনও নাই, সেটা হচ্ছে সৌদি আরব। এবং সৌদি আরব হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট অয়েল এক্সপোর্টার। এই যে আমি যখন ওপেক পড়াই তখন তোমাদেরকে ইনফরমেশনটা বলি যে সৌদি আরব সবচেয়ে বেশি রপ্তানি করে, কারণ ওদের দেশের তেলের মান ভালো। দি ফ্ল্যাগ অফ সৌদি আরব ইজ নেভার হোয়েস্টেড এট হাফ মাস্ট, ইরানের মতোই এই দেশেরও ফ্ল্যাগকে কখনো অর্ধনমিত করা হয় না। তারপর দেখো, উইমেন ইন সৌদি আরবিয়া পার্টিসিপেটেড ইন দি ফার্স্ট ইলেকশন অ্যান্ড এক্সারসাইজড দেয়ার রাইট টু ভোট ইন 2015। ওকে, 2015 সালে তারা সর্বপ্রথম নিজেদের ভোট এবং ইলেকশনে যায় আর কি। দি ফার্স্ট রোবট দ্যাট হ্যাড গিভেন সিটিজেনশিপ বাই সৌদি আরবিয়া, দ্যাট ইজ সোফিয়া। সোফিয়াকে তাদের দেশের নাগরিকত্ব দেওয়া হয়। জামাল খাশোগি কোন দেশের নাগরিক? সৌদি আরবের নাগরিক, তাকে খুন করা হয় কোথায়? তুরস্কতে। ওকে। এবং সৌদি আরব বাই যে কিংডম অফ সৌদি আরব কেস ইজ গোয়িং টু ওপেন এ লার্জেস্ট উইমেন ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সবচেয়ে বড় মহিলা বিশ্ববিদ্যালয় তারা খুলতে যাচ্ছে আর কি। মুখস্থ করলে ভালো লাগে না। ওইটাই তো বললাম, এই জন্য হচ্ছে ওই যে মান্নাদের বইটা দেখবা, ওইটাতে খুব সুন্দর করে গল্প আকারে লেখা আছে, মানে টেক্সট বুক ফর্মে। এমন নেই, এখানে তো তোমাদেরকে অল্প সময়ে বেশি আউটপুটের জন্য পয়েন্ট পয়েন্ট ধরে ধরে ইনফরমেশন দেওয়া হয়েছে, কিন্তু ওই বইতে দেখবা গল্প আকারে সৌদি আরবের মানে 14 জেনারেশন সবকিছু ওইখানে আছে। বুঝছো? এভাবে আর কি। জি ভাই। এনিওয়ে, এখন অতটা মানে ওই ফুল বই পড়ার টাইম না, এখন তোমরা এগুলোই পড়বা এভাবেই, যতটুকু ইনফরমেশন মাথায় রাখা যায়, এই আর কি। আর কিছু জিনিস তো ধরো এখান থেকে যদি কোশ্চেন আসে, এই যে জামাল খাশোগি থেকে ডিউতে কোশ্চেন আসছিল অলরেডি, আমার মনে পড়ে গত বছরের আগের বছর, তার আগের বছর মেবি, সেখানে কোশ্চেন আসছিল যে জামাল খাশোগিকে কোথায় হত্যা করা হয়। তো
এটার উত্তর ছিল হচ্ছে তুরস্কতে। বা সে কোন দেশের নাগরিক, এখানে দেখো এটাও বিসিএস কোশ্চেন না, কিসের কোশ্চেন। এটা কেন? এটা হচ্ছে মূলত হচ্ছে তিনি একজন সাংবাদিক ছিল। তো এখন যেখানে তোমার জার্নালিজম আছে, তো সেখানে তো তার থেকে কোশ্চেন আসবেই, কারণ তাকে আনফেয়ারলি মারা হয়েছে। এই আর কি। মানে এটা হইতেছে তোমার এরকম মানে ওপেন সিক্রেট, সবাই জানে, সেই হিসাবে এই কোশ্চেনটা আসে। ওই যে প্রিন্স সালমান সে কিনা সেই রকম করছে। তারপর আসো যে প্যালেস্টিন বা ফিলিস্তিন। প্যালেস্টিন ইজ এ রাইজিং ডেমোক্রেটিক স্টেট ইন দি মিডল ইস্ট অন দি মেডিটেরিয়ান কোস্ট। এটা রাজধানী কি? এই যে দেখো এখন এই যে এখানে পড়াইছি না, এখান থেকে কিছু কি আসবে? এখান থেকে কোশ্চেন আসবে না। এটা মিডল ইস্টের কান্ট্রি, এটা সবাই জানে। তো এটা আসবে না। আসতে পারে যে এটার ক্যাপিটাল কি? ক্যাপিটাল হচ্ছে ইস্ট জেরুজালেম। এটার আরেকটা নাম হচ্ছে হোলি ল্যান্ড, এটা একটা আসতে পারে। পিএলও থেকে আসতে পারে, যে পিএলও হচ্ছে গিয়া প্যালেস্টাইনের একটা অর্গানাইজেশন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা কিনা 1964 সালে প্রতিষ্ঠা পাইছে। হেডকোয়ার্টার কোথায়? রামাল্লাতে অবস্থিত। এবং এই প্যালেস্টাইনের কোনো সভারেন্টি নাই। আর সভারেন্টি নাই মানে এটা কোনো মানে স্বাধীন দেশ না। কারণ স্বাধীন দেশ হইতে গেলে তোমাকে অবশ্যই সভারেন্টি লাগবে। প্রেসিডেন্টকে সেটা হচ্ছে মোহাম্মদ আব্বাস, সরি মাহমুদ আব্বাস। এবং ইন্তিফাদা কথাটার মানে হচ্ছে আপরাইজিং। ওকে, সো এই তো এতটুকু মনে রাখবা, দ্যাটস ইট। ইসরায়েলের ভিতরে চলে আসো, যে ইসরায়েল প্রতিষ্ঠা পাইছে কোন ডিক্লারেশনের মাধ্যমে? বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে 1917 সালে, যেটা দেওয়া হয়। ইসরায়েলের সবচেয়ে দুর্ধর্ষ যে গোয়েন্দা সংস্থা সেটা হচ্ছে মোসাদ। এবং ইসরায়েলের কনস্টিটিউশনটাও কিন্তু আনরিটেন। বিপরীতে এখান থেকে প্রশ্ন ছিল। আমরা পড়ছিলাম না যে কনস্টিটিউশন ক্লাসে, স্পেন, নিউজিল্যান্ড, ইউকে, ঠিক তেমনি ইসরায়েল, এই সবগুলো দেশেরই কি আনরিটেন কনস্টিটিউশন বা অলিখিত। এবং এদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা। কি ভাষা? হিব্রু। মনে থাকে জানো। তারপর চলে আসো সিরিয়াতে। সিরিয়া। সিরিয়া। সিরিয়ার ভিতরে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি কি? যে দেখো, যে লার্জেস্ট নাম্বার অফ রেফিউজি হচ্ছে সিরিয়ার, মানে তাদের দেশেরই সবচেয়ে বেশি এই যে শরণার্থী। এবং এই সিরিয়ার সবচেয়ে বড় সিটি হচ্ছে আলেপ্পো। তো আসতে পারে যে আলেপ্পো সিটি কোথায় অবস্থিত? সিরিয়াতে অবস্থিত। এবং পালমিরা, পালমিরাও তোমার সিরিয়াতে অবস্থিত ছিল, যেটাকে কিনা আইএস মিলিটেন্ট গ্রুপরা কি ধ্বংস করছে। এবং গোলান হাইট নিয়ে সিরিয়া এবং ইসরায়েলের মাঝখানে ডিসপিউশন আছে বা তোমার ডিবেট আছে, যে দুইটাই দাবি করতেছে সিরিয়া এবং ইসরায়েল ভোট, এটাও বিবৃতি আসছিল। আচ্ছা, তো এই যে আমরা রিফিউজির কথা বলতেছি, রিফিউজিকে করে হচ্ছে ইউএনএইচসিআর, মানে সহযোগিতা বলো বা তাদেরকে দেখভাল কাজ করে। তো এটা সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, সুইজারল্যান্ড। এবং এই ইউএনএইচসিআর এর এইচ মানে, সরি, সি হচ্ছে গিয়া কমিশনার। কমিশনার, নট কমিশন। তো এই যে ইয়ার শেষের শব্দটা মনে রাখবা। আর সবচেয়ে বেশি রেফিউজি বর্তমানে আশ্রিত আছে বা অ্যাসাইলামে আছে তোমার কোথায়? তুরস্কতে, টার্কি। এতটুকু পড়লে হবে। এই যে এখানে আসবে এই তো ইনফরমেশনটা, দি মোস্ট অ্যাসাইলাম টু দি রেফিউজিস দ্যাট ইজ তুরস্ক। এন্ড তুরস্ককে কি বলা হয়? দি সিক পিপল অফ ইউরোপ, মানে ইউরোপের রুগ্ন মানুষদেরকে বলা হয় হচ্ছে তুরস্ক। আমাদের কোশ্চেন ইজ কেন তাদেরকে সিক পিপল বলা হয়, কেউ বলতে পারবা? যে এই জন্য তাদেরকে সিক পিপল বলা হয়। এদের বেশিরভাগই এশিয়া মহাদেশে আর অল্প একটু ইউরোপ মহাদেশে অবস্থিত। এটা কি কারণ? এই জন্য তো সিক পিপল বলা হওয়ার কথা না। সিক পিপল হচ্ছে এই যে অটোমান সাম্রাজ্য যখন এটাও ভেঙে আমি যায়, জানি ওইখান তাই। থেকে বলা হয়েছে। হ্যাঁ বলো দেখি। এটাই জানতাম, আগের জন যেটা বলছিল ওটাই জানতাম, যে এই জন্যই অসুস্থ সিক পিপল বলা হয়। ওকে, মানে এশিয়া ইউরোপ এটার কারণে শিখ পিপল কেন বলা হলো আই ডোন্ট নো। বাট আমি যেটা জানি যে শিখ পিপল বলার পেছনে মেন কারণ হচ্ছে এরা এক সময় তোমার পুরো পৃথিবী শাসন করছে। ওকে, মানে তুরস্করা, ওই যে বা অটোমান সাম্রাজ্য, যারা পুরো পৃথিবীব্যাপী তারা শাসন করছে, মানে কি বলবো। কিন্তু যখন তোমার মেইন টাইমটা আসছে, তখন এরা পড়াশোনার কাজে কোনো মনোযোগ ছিল না, ট্যালেন্টের কোনো খেয়াল টেল ছিল না। খালি কি করছে, ওই যে দেখছো না সুলতান সুলেমানের কাহিনী, যে এক এক দিন এক একজন এরকম খালি ডেট। তো এই কারণে আর কি ধরো পরবর্তীতে এদের হাত থেকে পুরো সবকিছু ধ্বংস হয়ে গেছে, যে এত বড় একটা সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য পুরো কলেপসড। আর তখন ক্ষমতা সব চলে গেছে তোমার খ্রিস্টানদের হাতে বা অন্যান্য যারা ছিল তাদের হাতে। সেইখান থেকেই তো বোঝা যায় যে দে আর দ্য সিক পিপল অফ দ্য ইউরোপ, বা এটাও বলা যায়। কেননা পরবর্তীতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে গেছে ওদের দিকে, আর এরা পুরো পৃথিবী শাসন করে পরবর্তীতে আর কিছু করতে পারে না, কারণ তারা ওই সময় পড়াশোনা বলো বা রিসার্চ বলো বা এই যে গবেষণা টবেষণা এগুলোতে ফোকাস করে নাই।
এই আর কি। তো এইটা একটা ইকোনমিক ডিফিকাল্টিসও দেখা দিছিল, যে অর্থনৈতিক সমস্যার কারণে অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় না, ওইটা তারা বুঝাইতে পারে সিক পিপল, মানে অর্থনৈতিক সমস্যার কারণে। অর্থনৈতিক সমস্যা ওইভাবে ওরকম ছিল কিনা আমি জানি না। কেননা অর্থনৈতিক সমস্যা তো ধরো অন্য হিসাব। ওরা যেহেতু পুরো বিশ্ব বিশ্বকে একসময় মানে শাসন করছে, বাট ওই সময় অন্যান্য যে সকল ধর্মাবলম্বীরা ছিল, স্পেশালি খ্রিস্টান বা যারা আছে যেমন ইহুদি, তারা তারা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। পড়াশোনা বললো, অন্যান্য রিসার্চ বলো, এগুলাতে তারা অনেক আগে গেছিল। বাট এরা পিছিয়ে গেছিল, এরা এগুলাতে খুব একটা টাইম দেয় নাই বা এফোর্ট দেয় নাই। তো পরবর্তীতে যখন যুদ্ধ হয় তখন এই যে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে, যেমন ওই যে বললাম না, যে ইহুদি হঠাৎ করে গ্লিসারিন নাকি আবিষ্কার করে ফেলছে, এই কারণে এই যে তোমার কি বলে জার্মানিকে হারিয়ে দিছিল। তো এইভাবে তোমার এই বা কি জানো এটা ওর নাম, উম, হিটলারকে হারিয়ে দিছিল। কিন্তু হিটলার শুরুর দিকে প্রত্যেকটা ব্যাটেল জিততেছিল। কি জানি একটা পদ্ধতি ছিল যে এই পদ্ধতিতে যুদ্ধ করে, কিন্তু পরবর্তীতে সব হারছে, একদম গোহারা হারছে। পরে তো সুইসাইডই করা লাগছে। যদিও সেখানে স্যার ইয়ের একটা রেড ক্লিফ ইয়ে ছিল। সীমার স্যার রেড ক্লিফ সীমারেখাটা কি বাংলাদেশ ভারত মিলে হয়? হ্যাঁ, বাংলাদেশ ভারত পাকিস্তান সবগুলো রেড ক্লিফের সাথে কানেক্টেড। জি বুঝতে পারছি। তো ধরো এখানে তুরস্কর কথা, যেটা যে তুরস্কতে এক সময় বড় বড় পুরো মানে মানুষজন ছিল যারা কিনা পুরো পৃথিবী শাসন করছে, বাট পরবর্তীতে তাদের এই কি বলে নেগেটিভ সাইডের কারণেই তারা মানে আর ক্ষমতা ধরে রাখতে পারে নাই। তো দ্যাটস ওয়াই, দ্যাট ইজ দ্য রিজন যে তাদেরকে সিক পিপল বলা হয়। এটা গুগল থেকে পাওয়া, বাট কতটুকু সত্য আমি জানি না, আমি দেখছিলাম সার্চ করে যে কেন এটা বলা হয়। বাট ওইটার কোনো আমি লজিক পাই না যে ইউরোপ এশিয়া দুইটার সাথে কানেক্টেড, তাই সিক পিপল কেন বলতে হবে। তারপর আসো যে এটা একই সাথে এশিয়া এবং ইউরোপ দুইটা দেশের সাথেই কানেক্টেড। এই যে ইস্তাম্বুল যে শহরটা সেটা, এবং এখানে যে প্রণালীর কথাটা আসবে সেটা হচ্ছে বসফোরাস। বসফোরাস। এবং তুরস্কের ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা, এবং ইস্তাম্বুল সিটি হচ্ছে সবচেয়ে বড় সিটি। কারেন্সি হচ্ছে লিরা, টার্কিশ লিরা। ঠিক আছে, টার্কিশ লিরা। তুরস্ক প্লেড এ প্রমিনেন্ট রোল ইন কোরিয়ান ওয়ার অ্যান্ড জয়েন্ট ন্যাটো ইন 1952। মানে ন্যাটো যে সদস্য দেশগুলো তার মধ্যে তুরস্ক একটা। বসফোরাস, দি স্ট্র্যাটেজিক ওয়াটারওয়ে, তুরস্ক লার্জেস্ট সিটি অ্যান্ড সেপারেটস ইউরোপ ফ্রম এশিয়া। এই যে যে কথাটা আমরা এখানে বললাম। দি মোস্ট অ্যাসাইলাম টু রিফিউজি, দ্যাট ইজ অলসো তুরস্ক। তারপর চলে আসো চায়নাতে। চায়না থেকে আমাদের অনেক কিছু পড়তে হবে। চায়নার ভিতর দেখো ক্যাপিটাল সিটি হচ্ছে বেইজিং। ল্যাঙ্গুয়েজ কি? মান্দারিন। কারেন্সি হচ্ছে ইউয়ান। সো এই যে ইউয়ান, এই যে বানানটা সহ মনে রাখবা, ইউয়ান। ফরমাট, কারণ বাকি অপশন গুলোতে দেখবা YUN শুধু, আর এটা দেখবা UAN শুধু, তখন কনফিউজ হয়ে যায় ইউন হবে নাকি ইউয়ান হবে, এরকম মানে কনফিউশন ধরে যায়, বানান সহ পড়বে। ফর্মার নেম অফ চায়না, দ্যাট ইজ ক্যাথে বা কিনো বলা হয়, QIN, এটাও ছিল। চায়না শেয়ারস বর্ডার উইথ ম্যাক্সিমাম অফ 14 কান্ট্রি, 14টা দেশের সাথে বর্ডার শেয়ার করে। টিয়েনানমেন স্কোয়ার, এটা কোথায় অবস্থিত? এটা চায়নার বেজিং অবস্থিত। এটা মূলত যে স্টুডেন্ট প্রোটেস্ট অকার্ড ইন 1989, এই জন্য বিখ্যাত আর কি। সো পরীক্ষা কোশ্চেন আসে টিয়েনানমেন স্কোয়ার কোথায় অবস্থিত? এই তোমার বেইজিং এ অবস্থিত। ওয়ান কান্ট্রি টু প্রিন্সিপল, দ্যাট স্টার্টেড ইন 1997। এবং এই 1997 মূলত কিভাবে হয়, যে দেখো এই যে হংকং বা হচ্ছে তোমার এই হংকং তাদের চায়নার ভিতর চলে আসে। এই জন্যই তোমার এই যে কি বলে ওয়ান কান্ট্রি টু প্রিন্সিপাল চলে আর কি। প্রিন্সিপাল কি, যে এখানে ধরো ক্যাপিটালিস্ট বা সোশ্যালিস্ট এরকম একটা মতাদর্শ, বা কমিউনিজম, সোশ্যালিজম এরকম একটা বিষয় আছে এই জন্য। চাইনাস লেজিসলেচার ইন ইউনিক্যামেরাল। ব্রিটেন সিডেড, সিডেড মানে হচ্ছে যে গিভ আপ, মানে ছেড়ে দেওয়া। ব্রিটেন হংকংকে ছেড়ে দিছে কত সালে? এই যে 1997 সালে। তারপর পর্তুগাল ম্যাকাওকে ছেড়ে দিছে কবে? সেটা হচ্ছে 1999 সালে, মানে চায়নাকে দিয়ে দিছে। তারপর দেখো গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ বিল্ট ইন, সাল দরকার নেই, বাট গ্রেট ওয়াল যে চায়নাতে অবস্থিত এটা মনে রাখলেই হবে। তারপর পিং পং ডিপ্লোমেসি, উল ফর ইয়র ডিপ্লোমেসি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ওয়ান বেল্ট ওয়ান রোড, এই সবগুলা হচ্ছে কিসের? চায়নার। ওকে, সবগুলা এগুলা ডিপ্লোমেসি, আর এগুলো হচ্ছে তোমার ইনিশিয়েটিভ। এখান থেকে কোশ্চেন আসে। তারপর চলে আসো যে মাওজেডং। মাওজেডং হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট অফ দি কমিউনিস্ট পার্টি অফ চায়না, দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিলোসোফার অফ চাইনিজ হিস্টোরি, দ্যাট ইজ কুনফুসিয়াস। তো কুনফুসিয়াস কোন দেশের? চাইনিজ। দি কিং অফ চায়না ওয়াজ কল্ড সন অফ গড, মানে চায়নার রাজাকে কি বলা হয়? সন অফ গড বলা হয়। পিপলস স্কোয়ার, যেটা সাংহাইতে অবস্থিত। উইগুর মুসলিম কমিউনিটি,
এই যে আমাদের দেশে যেমন তোমার এই যে কমিউনিটি থাকে না, নৃতাত্ত্বিক বা উপজাতি মানুষ, ঠিক তেমনি মুসলিম একটা উপজাতি উইগর, এটা কোথায়? এটা চায়নাতে, জিনজিয়াং প্রদেশে। চায়নার সরো বা এশিয়ার সরো, সেটা কোনটা? হোয়াংহো নদী বা ইয়েলো রিভার বা পিথ নদীও বলা হয়। জিনজিয়াং হচ্ছে কি একটা মুসলিম পপুলেটেড এরিয়া ইন ইস্টার্ন চায়না। জ্যাকমা কি হয়েছে দেখো, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা, এটা একটা ট্রেডিং সাইট আর কি। তারপর তিয়েনআনমেন স্কোয়ার কোথায় অবস্থিত? বেইজিং, চায়নাতে অবস্থিত। দি স্ট্যাচু অফ ডেমোক্রেসি হংকং এ অবস্থিত। বিপিতে কোশ্চেন আসছিল যে স্ট্যাচু অফ ডেমোক্রেসি কোথায় অবস্থিত? হংকং। ফার্স্ট আফিম যুদ্ধটা কোথায় হয়? চায়না ভার্সেস এই যে তোমার যুক্তরাজ্য, এই দুইটা দেশের মধ্যে হয় প্রথম আফিম যুদ্ধ। জাপানে চলে আসো। জাপান তো এই চায়নার ভিতরে দেখো একটু বেশি ইনফরমেশন ছিল, কেননা চায়না অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে অনেক বেশি কানেক্টেড, ইকোনমিক্যালি বলো, বিভিন্ন বড় মেগা প্রজেক্ট বলো, এগুলাতে। এছাড়াও তোমার চায়না আম, এমনিতে অনেক ইম্পর্টেন্ট, তো এই জন্য পড়া লাগবে সবগুলো, চায়না থেকে কোশ্চেন থাকি। জাপানও বাংলাদেশের সাথে ইকোনমিক্যালি বলো বা মেগা স্ট্রাকচার বা বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্টের সাথে অনেক বেশি কানেক্টেড, সো জাপান থেকেও আমাদেরকে সব পড়তে হবে। দেখো, জাপানের নাম কি? রিপাবলিক অফ জাপান, এবং এটার পার্লামেন্টের নামটা একটু ব্যতিক্রম, এই জন্য এটা থেকে কোশ্চেন আসে। এটার নাম হচ্ছে ডায়েট। এবং পূর্বের নাম ছিল এটার নিপ্পন। জাপানের পূর্বের নাম নিপ্পন। এটাকে কি বলা হয়? সানরাইজ কান্ট্রি বা গ্রেট ব্রিটেন অফ দ্য ইস্ট। ইউএন যে ইউনিভার্সিটি, এটা টোকিওতে অবস্থিত। টোকিও হচ্ছে জাপানের একটা শহর, ঠিক আছে। হাইয়েস্ট এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু সবচেয়ে বেশি কোথায়? জাপানে সবচেয়ে বেশি। এবং জাপানের যে সংবিধান, সেটাকে বলা হয় কনস্টিটিউশন অফ পিচ। জুনকো তাবেই, যে কিনা একজন জাপানেরই নাগরিক, সে সর্বপ্রথম এই যে এভারেস্ট জয় করে, প্রথম ফিমেল। জাপান হ্যাজ ফার্স্ট ইনভেন্টেড দি বুলেট ট্রেন। এটা বিপরীত আসছিল যে বুলেট ট্রেন সর্বপ্রথম কোন দেশ আবিষ্কার করে, সেটা হচ্ছে জাপান। জাপান ইউএস মিলিটারি বেজে কত তারিখে আক্রমণ করে? সেটা হচ্ছে 7ই ডিসেম্বর 1941। 1941 সালের 7ই ডিসেম্বর পার্ল হারবারে গিয়ে জাপান তোমার ইউএস মিলিটারি বেজে আক্রমণ করে। এটা একটা নৌঘাঁটি ছিল, ওইখানে গিয়ে আক্রমণ করে। জন্য পার্ল হারবার নামে একটা মুভিও আছে ইউটিউবে, চাইলে সার্চ করে দেখতে পারো যে কিভাবে আক্রমণটা হয় বা এটার পরবর্তীতে কি হয়। এবং তারপরেই হচ্ছে আমেরিকা বা ইউএসএ ডিরেক্টলি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করে, এবং পরবর্তীতে তো জানে 45-এ যখন যুদ্ধের শেষ দিকে, তখন হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলা হয়। তো এই যে অ্যাটম বোমার আবিষ্কারক কে বলো তো? বা এই যে পারমাণবিক বোমার আবিষ্কারক কে? আইনস্টাইন। আইনস্টাইন কেমন হয়? ও তো ওপেন হেইমার। আইনস্টাইন তো এইসব নিয়ে আবিষ্কার। ওপেন হেইমার হবে না? ওপেনহাইমার। ওই তো কদিন আগে না একটা মুভির ঢাকাতে ওই যে সব জায়গায় চালাইলো, তুমি যাওনি দেখতে বলে? ঠিকই তো গেছো তখন, এখন ভুলে গেছো। তারপর দেখো এই যে হিরোশিমা, তো এই যে হিরোশিমাতে বোমাটা ফেলা হয় 6ই আগস্ট, আর নাগাসাকিতে ফেলা হয় হচ্ছে 9ই আগস্ট। তো 6 আর 9 একটা একটা উল্টে দিলেই মনে রাখা যায়, একটা 6 একটা 9। হিরোশিমাতে 6, নাগাসাকিতে 9। হিরোশিমাতে যেটা সেটা হচ্ছে নাম ছিল লিটল বয়, এবং নাগাসাকিতে যেটা সেটা হচ্ছে ফ্যাট ম্যান। তো এইখান থেকে তোমার বিপরীতে একটা কোশ্চেন আসতে পারে যে কোনটা কোথায় কত তারিখে এবং কি নাম, ঠিক আছে। টোকিও ট্রায়াল হচ্ছে কি? টোকিও ট্রায়াল হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাপান টাপানের সব হারিয়ে যায়, তখন এদের একটা বিচার হয়, যে যুদ্ধ অপরাধীর বিচার বা এরকম টাইপের। তো এই বিচারে চাইছিল যে জাপানকে অনেক বেশি পরিমাণে বিভিন্ন জিনিস চাপায় দেওয়ার জন্য। তখন বিচারক যায় 4 জন। তার মধ্যে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে যায় হচ্ছে রাধা বিনোদ পাল, যার জন্ম হচ্ছে তোমার কুষ্টিয়ার এদিকে, এবং পড়াশোনা করছে রাজশাহীতে। তার মানে আমাদের বাংলাদেশের মধ্যেই পড়ছে এই যে অঞ্চলগুলো, পরবর্তীতে 1971-এ, ঠিক আছে। তো এই রাধা বিনোদ পাল সেখানে তখন জাপানকে একটা বড় বাঁচায় দেয়। তিনি বলেন যে জাপান যতটুকু অন্যায় করছে ততটুকু পরিমাণে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এর চেয়ে বেশিও না কমও না। তো এই কারণে তারা ওই যে এই জিনিসগুলো চাপাই দিতে চাইছিল, সেগুলো পারে নাই। এই জন্য জাপান হচ্ছে এই ব্যক্তির কাছে ঋণী। আর এই কারণেই তোমার, ইনি তো মারা গেছে, এখন বাংলাদেশের কাছেও ঋণী, মানে রিলেটেবল একটার সাথে একটা, এই ওনার কারণেই। সেই জন্যই তোমার এই কোশ্চেনটা বিপরীত আসছিল যে টোকিও ট্রায়ালে আমাদের উপমহাদেশ থেকে যেই বিচারক ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে রাধা বিনোদ পাল। এবং এই কারণে বাংলাদেশের সাথে জাপানের তো ভালো সুসম্পর্ক। এবার আসলে জাপান এবং রাশিয়ার মাঝখানে যেই ডিসপিউট, সেটা কি নিয়ে? কুরিল দ্বীপ নিয়ে, কুরিল দ্বীপপুঞ্জ বা কুরিল। দি থ্রোন অফ জাপান ইজ কল্ড ক্রাইস্যান্থেমাম। কি বলা হয়? ক্রাইস্যান্থেমাম বলা হয় থ্রোনকে। এবং জাপানের 4টা মেইন আইল্যান্ড, একটা হচ্ছে হোক্কাইডো, হোংশু,
কুশু এবং শিকোকু। তো এই হোংসুটা ইম্পর্টেন্ট, কেননা দেখো এই যে লার্জেস্ট আইল্যান্ডই হচ্ছে তোমার হোংসু আইল্যান্ড। ওকে। এবং জিওগ্রাফিক্যাল ফিচারের কারণেই এখানে সবচেয়ে বেশি আর্থকোয়েক, ডিজাস্টার, ভলক্যানো, ইরাপশন অ্যান্ড হ্যারিকেনস এগুলো দেখা যায় ফ্রিকোয়েন্টলি। এবং সবচেয়ে ছোট এম্পারার অফ জাপান, দ্যাট ইজ মিকাডো। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে চলে আসে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি কি কি? পাঁচটা: আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নরওয়ে। তো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে। এটা মনে রাখার কৌশল হচ্ছে ফিডে আসুন। এই দেখো, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। নরওয়ে হচ্ছে তোমার দি ল্যান্ড অফ মিডনাইট সান। হ্যামারফাস্ট হচ্ছে নরওয়ের সবচেয়ে তোমার নর্দার্ন মোস্ট সিটি, পুরো পৃথিবীর নর্দার্ন মোস্ট সিটি হচ্ছে হ্যামারফাস্ট। ওকে, যেটা নরওয়েতে অবস্থিত। দি ল্যান্ড অফ ইভিনিং সানও কিন্তু নরওয়েকে বলা হয়। দি লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ ওন্ড বাই গ্রিনল্যান্ড, দ্যাট ইজ ডেনমার্ক। মানে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে। ফিনল্যান্ডকে কি বলা হয়? ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট তো বুঝোই, যে সেখানে মানে কল্যাণকর রাষ্ট্র। এই সকল দেশে তোমার সবকিছুই বেস্ট, মানে তোমার বাচ্চা কাচ্চা হইলে তাদের ভরণ পোষণ, টাকা পয়সা, বাচ্চা হইলে আরো তোমাকে টাকা দিবে। মানে তুমি ধরো বেবি নিলে তখন তোমাকে টাকা দিবে, কারণ হচ্ছে যে ওই সকল দেশের পপুলেশন অনেক কম কিন্তু ইকোনমিক অবস্থা অনেক ভালো, যে তাদের টাকা পয়সা অভাব নেই। মানুষ যত বেশি হবে, পপুলেশন যত বেশি হবে, ততই তো ভালো। সেই আর কি। এছাড়া তাদের পড়াশোনা, একদম চাকরি বাকরি পর্যন্ত সব সেট, চিকিৎসা সেবা সব ফ্রি, পড়াশোনা ফ্রি, ইচ এন্ড এভরিথিং সবই ফ্রি। এই জন্য ওয়েলফেয়ার স্টেট বলা হয়। কোপেনহেগেন ইজ দ্য ক্যাপিটাল অফ ডেনমার্ক। হেলসিঙ্কি ইজ দ্য ক্যাপিটাল অফ ফিনল্যান্ড। সুইডেনের মুদ্রা হচ্ছে তোমার ক্রোনা। নরওয়ের মুদ্রা হচ্ছে ক্রোনা। সেই যে এখানকার যে প্রত্যেকটা ইনফরমেশন দিলাম, এগুলো প্রত্যেকটা এক একটা এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের, সেগুলো ডিরেক্টলি মুখস্থ করবা। তারপর আসলে পোল্যান্ড। পোল্যান্ড হচ্ছে যে তোমার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এটা হওয়ার পেছনে মেইন কারণটাই হচ্ছে পোল্যান্ড। এই যে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করে, জার্মানির কে? হিটলার। হিটলার পোল্যান্ড আক্রমণ করে, পরবর্তীতে তোমার এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে যায় 1939-এ। এবং যখন ইউএন চার্টার বা জাতিসংঘ যে চুক্তিটা হয়, সেখানে এটা 51তম স্টেট হিসেবে সাইন করে। কততম স্টেট হিসেবে? 51তম স্টেট হিসেবে। 50টা উপদেশ ছিল, আর এই যে একটা, এটা অনুপস্থিত থেকে পরবর্তীতে যখন ফাইনাল এটা হয় সেখানে এসে সাইন করে। তারপর চলে আসো রাশিয়াতে। রাশিয়া ইজ দি লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এরিয়া ওয়াইজ, আমরা জানি। এবং প্রেসিডেন্টকে, দ্যাট ইজ ভ্লাদিমির পুতিন। ক্যাপিটাল হচ্ছে মস্কো এবং কারেন্সি হচ্ছে রুবেল। এই যে রুবেল বানান সহ মনে রাখবা। তারপর রাশিয়া ইজ দি লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, একই কথা আবার আসছে। 1985 মিখাইল গর্বাচেভ বিকাম দি হেড অফ দি কমিউনিস্ট অ্যান্ড ফর্মড প্রেস্তরিকা অ্যান্ড গ্লাসনোস্ত। সেই গ্লাসনোস্ত এবং প্রিটোরিকা বা প্রেস্তরিকা, এই দুইটা নীতি কার? সেটা হচ্ছে মিখাইল গর্বাচেভের। এখান থেকে কোশ্চেনটা আসে, খুবই ইম্পর্টেন্ট। তারপর চলে আসো যে 1991-এ যখন সোভিয়েত ইউনিয়নটা কোল্যাপস করে, সোভিয়েত ইউনিয়ন বলতে কি? ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, তখন রাশিয়া আসে এবং আলাদা করে আরো 14টা কান্ট্রি হয়ে যায় স্বাধীন। ঠিক আছে। রাশিয়া, যেটা একটা বিপ্লব রয়েছে, যে রুশ বিপ্লব, যেটার অপর নাম হচ্ছে যে অক্টোবর রেভলিউশন বা রুশ রেভলিউশন, এটা হয় হচ্ছে তোমার 1917 সালে। নেতৃত্ব দেন ভ্লাদিমির লেনিন। কতদিন ব্যাপী চলে এটা? 10 দিন ব্যাপী। দি জার্নি অফ সোশ্যালিজম বিজ্ঞান ইন দ্য ওয়ার্ল্ড থ্রু দি রুশ বিপ্লবের মাধ্যমে। মানে যে সোশ্যালিজমের যেই জার্নিটা, সেটা শুরু হয় রুশ বিপ্লবের মাধ্যমে। ওয়ার্ল্ড ফার্স্ট সোশ্যালিস্ট স্টেট, দ্যাট ইজ সোভিয়েত ইউনিয়ন। এবং রাশিয়া জারিস্ট সোসাইটি কোলাপসড ইন 1917। এই যে জারিস্ট মানে কি? জার হচ্ছে রাশিয়ার যে রাজা, রাজপ্রথার কি ধরো, কোলাপস করে হচ্ছে 1917 সালে, যখন এই যে রেভলিউশনটা শুরু হয়। দি লাস্ট ওয়াজ দ্য জার নিকোলাস টু। মানে এটা জার না, TSAR এভাবে হবে আর কি। মানে রাশিয়ার সবচেয়ে শেষের যেই রাজা ছিল বা জার ছিল, সেটা কে ছিল? নিকোলাস টু ছিল। আফটার দি রাশিয়ান রেভলিউশন, দি রাশিয়ান ক্যাপিটাল ওয়াজ মুভড ফ্রম পোর্টগ্রাড টু মস্কো ইন 1918। মানে রেভলিউশন পরে পোর্টগ্রাড থেকে রাজধানীটাকে ট্রান্সফার করে মস্কোতে নেওয়া হয়। এবং এই সোশ্যালিজমের যে আইডিয়াটা, এটা দেন কে? কার্ল মার্কস, তার যে দাস ক্যাপিটাল বইতে এটাও তিনি লিখেন। তো আসবে যে ধরো কার্ল মার্কস সোশ্যালিজমের নেতৃত্ব দেন, পাশাপাশি তোমার তার যে লিখিত বই দাস ক্যাপিটাল, কার লিখা বই? কার্ল মার্কসের লিখিত বই। ওইভাবে কোশ্চেন করতে, কার্ল মার্কস কোন বইটা লিখছে? দাস ক্যাপিটাল লিখছে, খুবই ইম্পর্টেন্ট। এবং কার্ল মার্কস ওয়াজ এ জার্মান ফিলোসফার, নট এ রাশিয়ান। আবার রাশিয়ান ভাইবো না। বাট রাশিয়ানের ভিতর কয়েকজন ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে বা পার্সোনালিটি আছে, দ্যাট ইজ ইউরি গ্যাগারিন, একজন সোভিয়েত অ্যাস্ট্রোনট, যিনি বস্তক ওয়ানে করে কি করে, ওই তোমার স্পেসে যায় আর কি, এবং আর্থকে প্রদক্ষিণ করে। আরেকজন হচ্ছে লিও টলস্টয়, তিনি একজন সোভিয়েত রাইটার এবং ফেমাস
ধরো তোমার এসেইস্ট, তার একটা বিখ্যাত বই বা এসে হচ্ছে ওয়ার এন্ড পিচ। পরীক্ষা আসছে, ওয়ার এন্ড পিচ বইটা কার লেখা? লিও টলস্টয়ের লেখা। এবং সে কোন দেশের? রাশিয়ার। নেক্সট আসো তোমার গ্রিস। গ্রিসের মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো কি কি, যে কান্ট্রি অফ দ্য অলিম্পিক, অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়? গ্রিসে হয়। পেলপোনেশিয়ান যুদ্ধটা হয় কোথায়? গ্রিসে হয়। কারা সর্বপ্রথম পৃথিবীর ম্যাপ আঁকে? গ্রিকরা আঁকে। এগুলো আমরা যে সিভিলাইজেশন যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে পড়াইছিলাম, আবারও আসতেছে দেখো একই জিনিস। হোমার, সে একজন অন্ধ কবি ছিল, যে ব্লাইন্ড পয়েট গ্রিসের। তার দুইটি ইপিক বা মহাকাব্য আছে, একটা হচ্ছে ইলিয়ড আর একটা হচ্ছে ওডিসি। এই যে ইলিয়ড এবং ওডিসি কার লেখা? হোমারের লেখা। সে একজন গ্রিসের ব্লাইন্ড পয়েট। এবং গ্রিসের কয়েকজন ফিলোসফার আছে সিগনিফিক্যান্ট, তার মধ্যে সক্রেট, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার অন্যতম। তো এই সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার এরা একজন একজনের শিষ্য। সক্রেটসের শিষ্য হচ্ছে প্লেটো, প্লেটোর হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটল হচ্ছে আলেকজান্ডার। মনে রাখার কৌশল হচ্ছে স্পা দিয়ে, ডিরেক্টলি স্পা। সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল এবং আলেকজান্ডার। তারপর চলে আসো যে ইউনাইটেড কিংডমে বা ইউকে, যুক্তরাজ্য। তো যুক্তরাজ্য মূলত কয়টা দেশ নিয়ে? ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এন্ড নর্দার্ন আয়ারল্যান্ড, এই চারটা স্টেট নিয়ে। মনে থাকে যেন। অনেকে এটা জানেই না যে ইউনাইটেড কিংডম কি বা গ্রেট ব্রিটেন কি। সেটাকে গ্রেট ব্রিটেনও বলা হয়। তারপর দেখো যে লন্ডন হচ্ছে এটার ক্যাপিটাল। প্রাইম মিনিস্টার বর্তমানে কি ঋষি সুনাক আছে নাকি গেছে? আছে কি এখনো? বলো তো। না তো, না আগামী নির্বাচন যাই হোক, এটা আপডেট ইনফরমেশন দেখতে হবে। মোনার্স হচ্ছে তোমার চার্লস 3। উইনস্টন চার্চিল, সে হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কি ছিল, এটার তোমার প্রাইম মিনিস্টার ছিল, পিএম ছিল। ওকে। দি হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই যে বইটা, এই বইটা লিখে কে? দি হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটাও কিন্তু এই যে তোমার উইনস্টন চার্চিলই লিখেন। এবং ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন, এটা কোথায় হয়? ব্রিটেনেই হয়, ইংল্যান্ডে। ইংল্যান্ড বা তোমার ইউনাইটেড কিংডম, যাই বলো। এই যে দেখো এখানকার ম্যাপটা দেওয়া আছে। স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড, এগুলাকে নিয়ে হচ্ছে তোমার ইংল্যান্ড, এগুলাকে নিয়ে হচ্ছে টোটাল ইউনাইটেড কিংডম। ওকে, সেটা যেন ভুল না হয়। ইউনাইটেড কিংডমের আরো কিছু ইনফরমেশন দেখো। দি ওল্ডেস্ট পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেটা কিনা ব্রিটেন। এবং পার্লামেন্টের যেই তোমার নামটা, সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার প্যালেস। এটা বাই ক্যামেরাল। এবং এটা কোথায় অবস্থিত? থেমস নদীর তীরে অবস্থিত, লন্ডনে। এবং আপার রুমকে বলা হয় হাউস অফ লর্ড, লর্ড রুমকে বলা হয় হাউস অফ কমন্স। ব্রিটিশ কনস্টিটিউশনের প্রকৃতি কিরকম, এটাও আনরিটেন, পরীক্ষা আসে এটা। এবং এখানে একটা লেখা আছে যে তাদের কনস্টিটিউশনে, দ্য কিং নেভার ডাই অ্যান্ড কিং ক্যান ডু নো রং। সে কখনো মরে না এবং সে কখনো ভুল করতে পারে না। তারপর দেখো ইউনিল্যাটারাল গভর্নমেন্ট সিস্টেম হচ্ছে ব্রিটিশ বা কারণ এখানে তোমার রাজাও আছে। তারপর ধরো রানী, রাজা, এটাও আছে সিস্টেম, পাশাপাশি তোমার এই যে প্রাইম মিনিস্টার, এটাও আছে, এই জন্য ইউনিল্যাটারাল। ইউনাইটেড কিংডমের দেখো এই যে বাকিংহাম প্যালেস, এটা হচ্ছে রেসিডেন্ট অফ দি রয়্যাল ফ্যামিলি। এই যে রাজা বলতেছি না, রাজা রানী, তাদের যে বসবাসের স্থান, এটা হচ্ছে এটা ওয়েস্টমিনস্টার সিটিতে অবস্থিত, লন্ডনে, বাকিংহাম প্যালেস। এবং হোয়াইট হল হচ্ছে গিয়ে তোমার ব্রিটিশ গভর্নমেন্ট, এই যে প্রাইম মিনিস্টার বলতেছি না, তার অফিস, লন্ডনে অবস্থিত। তারপরে আসো যে ইউনাইটেড কিংডমের এই যে মার্গারেট থ্যাচার, তার নিকনেম কি? তার নিকনেম হচ্ছে আয়রন লেডি, বা হচ্ছে মানে আয়রন লেডি বলা হয়, আয়রন লেডি মেন বাথ, আয়রন লেডি অফ ইউরোপ, দ্যাট ইজ মার্গারেট থ্যাচার। তিনি ব্রিটেনের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার এর জন্য। মেগনা কার্টা, এটা তো পড়ছো অবশ্যই, 1205 সালে সাইন হয় কিং জনের মাধ্যমে। এবং এটাকেই বলা হয় কি, কল দি বাইবেল অফ ব্রিটিশ কনস্টিটিউশন, এ চার্টার অফ পলিটিক্যাল রাইটস। বিল অফ রাইটস হচ্ছে তোমার 1689 সালে এটা হয়। তো এই যে 1215 সালে জন কর্তৃক, তোমার রাজা জন কর্তৃক মেগনা কার্টা হয়, এটা মূলত এখান থেকেই কনস্টিটিউশনের ধারণাটা আসে। কনস্টিটিউশন, যেরকম একটা নীতি থাকতে হবে। তারপর চলে আসো যে ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে? 1982 সালে। এরপর চলে আসো এই যে আমরা বলতেছি চার্টার অফ রাইটস বা মেগনা কার্টা। এই মেগনা কার্টা, এটা দেখো, ইট ইজ বেসিক্যালি এ ট্রিটি কল্ড বাইবেল অফ ব্রিটিশ কনস্টিটিউশন, চার্টার অফ পলিটিক্যাল রাইটস। কত সালে? 1215 সালে। কার মাধ্যমে? কিং জনের মাধ্যমে। এবং এটা মূলত হয় হচ্ছে যে ওই সময় যারা জমিদার ছিল তাদের থেকে রাজা অনেক বেশি কর দাবি করতো, এবং তাদের প্রোডাকশন যেমনই হোক না কেন তারা কর দিতে বাধ্য থাকতো। তো এই জিনিসটা একটা আনফেয়ার জিনিস ছিল। পরবর্তীতে তারা রিভোল্ট করে রাজাকে তোমরা অপহরণ করে এইভাবে তার কাছ থেকে সাইনটা করানো, যে এরকম করা যাবে না। ঠিক আছে।
দি গ্লোরিয়াস রেভলিউশন অফ ইংল্যান্ড যেটা হয় 1688 সালে, sovereignty and constitutional monarchy were established in the Parliament of England through Bill of Rights. So Bill of Rights এর কথাটা এখানে আসবে আর কি, যে 1688 থেকে পরবর্তীতে 1689 সালে বিল অফ রাইটস হয়। The Bill of Rights of England signed in 1689. The Royal Word to mention the British Constitution, মানে এই যে ব্রিটিশ কনস্টিটিউশনে রাজা সম্পর্কে কি বলা আছে, দ্য কিং ক্যান ডু নো রং এন্ড দ্য কিং নেভার ডাই। তারপর আসলে যে অস্ট্রিয়াতে, অস্ট্রিয়াতে হচ্ছে সবচেয়ে যেটা পরিচিত ইনফরমেশন, অস্ট্রিয়াতে একটা যে রাজধানী সেটা হচ্ছে ভিয়েনা। আর এইখানে অস্ট্রিয়াতে কে বসবাস করে, সেফুদা বসবাস করে। সেফুদাকে তো সবাই চেনো। কল্ড দি গেটওয়ে টু ইউরোপ, দ্যাট ইজ ভিয়েনা দি ক্যাপিটাল অফ অস্ট্রিয়া। এই ভিয়েনাকে কি বলা হয়, ইউরোপের গেটওয়ে বলা হয়। এবং অ্যাডলফ হিটলারের কথা যে আমরা বললাম জার্মানির চ্যান্সেলর হয়, তার জন্ম কিন্তু অস্ট্রিয়াতেই। ওকে। এবং কল্ড দি মাদারল্যান্ড অফ ক্লাসিক্যাল মিউজিক, দ্যাট ইজ অস্ট্রিয়া। অলমোস্ট অল সিটিজেন অফ দি জার্মান স্পিকিং ওয়ার্ল্ড স্পিক জার্মান, অস্ট্রিয়া। এটা কি জানি না, যাই হোক। কল দি গেটওয়ে টু ইউরোপ, একই ইনফরমেশন আবার আছে, দ্যাট ইজ ভিয়েনা। সো এইখানে ভিয়েনাতে কয়েকটা অর্গানাইজেশনের সদপ্তর আছে, বলতো কি কি? ওপেকের সদপ্তর কোথায়? ভিয়েনাতে মেবি। আইএই এর সদপ্তর কোথায়? তাও ভিয়েনাতে। মানে এই যে পেট্রোলিয়াম বলো বা এই যে এনার্জি রিলেটেড, শক্তি রিলেটেড, সবগুলো হচ্ছে তোমার ভিয়েনাতে অবস্থিত, অস্ট্রিয়ার ভিয়েনা। ওকে। তারপর আসলে যে ফেমাস ফেমাস না সরি, দি গ্লোরিয়াস ফ্রেঞ্চ রেভলিউশন, খুব ইম্পর্টেন্ট, ফরাসি বিপ্লব। কত থেকে কত? 1789 থেকে 1799। ওকে, এটার স্লোগানটা কি? লিবার্টি, ইকুইটি অ্যান্ড ফ্রেটার্নিটি। স্লোগান থেকেও কোশ্চেন আসে, সাল থেকেও আসে। চাইল্ড অফ ফ্রেঞ্চ রেভলিউশন, দ্যাট ইজ নেপোলিয়ন। ক্যাপিটালিজম ডেভেলপড ইন ইউরোপ থ্রু ফ্রেঞ্চ রেভলিউশন। এই ইউরোপে ক্যাপিটালিজম আসে এই ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে। ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যে রুশো একটা বই লিখে, দি সোশ্যাল কন্ট্রাক্ট, রুশোর একটা লিখিত বই। এবং এ টেল অফ টু সিটিজ, এই টু সিটিজ বলতে কি, একটা হচ্ছে এই যে প্যারিস আর একটা হচ্ছে লন্ডন। এই দুইটা শহর নিয়ে যে টেল অফ টু সিটিজ, এটা লেখেন কে? চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স, মনে থাকে যেন। এটাও কিন্তু এই ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে রিলেটেড। এবং ব্যাটল অফ ওয়াটারলু, ওয়াটারলু যুদ্ধ তোমাদের এক টপিকও আছে। ওয়াটারলু যুদ্ধ হয় 1815 সালে। এখানে কোথায় হয়? এটা বেলজিয়ামে হয়। বেলজিয়ামকে বলা হয় তোমার এই যে ককপিট অফ ইউরোপ বা এরকম, বাফার স্টেটও বলা হয়। দি ব্যাটল অফ ওয়াটারলু টুক প্লেস বিটুইন নেপোলিয়ন অ্যান্ড ডিউক অফ ওয়েলিংটন। এখানে ডিউক জিতে যায়, নেপোলিয়ন হেরে যায়, পরবর্তীতে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। এই যে দেখো, ওয়াটারলু ওয়াজ ডিফিটেড ইন ব্যাটল নেপোলিয়ন, মানে কে ডিফিট হয়? সেটা হচ্ছে নেপোলিয়ন ডিফিট হয়। তারপর চলে আসে যে ফ্রান্সের আরো কিছু ইনফরমেশনে, যে ইলিসি প্যালেস, এটা প্যারিসে অবস্থিত। এখানে ফ্রান্সের প্রেসিডেন্ট বসবাস করে। বাস্তিল দুর্গ, এটা ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে রিলেটেড। আইফেল টাওয়ার, এটা হচ্ছে তোমার এই যে প্যারিসে অবস্থিত। ভিয়েতনাম ওয়াল, এটাও তোমার এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের পরপরই ভেঙে দেওয়া হয় আর কি। তারপর আসলে যে সিটি অফ ভার্সাইজ ইন প্যারিস, সেটাও ফ্রান্সে অবস্থিত। আর এখানে অনেকগুলো চুক্তি হয়েছে, এই কারণে এই যে ভার্সাই শহরটা ইম্পর্টেন্ট। বিখ্যাত লুভর মিউজিয়াম, এটাও প্যারিসে অবস্থিত। সেই কয়েকটা ইনফরমেশন প্যারিস থেকে পড়বা শুধু। তারপর কয়েকজন পার্সোনালিটি আছে, যেমন লুই পাস্তুর, তাকে বলা হয় কি, এই যে ব্যাকটেরিওলজি বা অণুজীব বিদ্যা, এটার জনক আর কি, একজন সায়েন্টিস্ট লুই পাস্তুর। তারপরে এটা থেকে তোমাদের মেবি ডিউতে কোশ্চেন আসছিল, যে ফ্রান্স একজন ইয়ে আছে, কি বলে, রাইটার আছে, জি জ্যাক রুশো। তিনি, সরি, জি জ্যাক রুশো না তো, এই যে জে পল সত্রে, এটা এটা থেকে ডিউতে কোশ্চেন আসছিল। জে পল সাত্রে, তিনি একজন লিটারারি অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সন। তিনি নোবেল প্রাইজ পাইছিল এবং পরবর্তীতে তিনি সেটাকে ডেক্লাইন করে। এখান থেকে ডিউতে তোমাদের গত বছর কোশ্চেন দিছিল যে কোন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েও সেটাকে ফিরিয়ে দেয়, সেটা হচ্ছে জে পল সাত্রে। আর রুশোর কথাটা বললামই, যে সে বই লিখছে দি সোশ্যাল কন্ট্রাক্ট, এবং তার যে স্লোগানটা ছিল এই যে লিবার্টি, ইকুইটি অ্যান্ড ফ্রেটার্নিটি, মনে থাকে যেন, ফ্রেঞ্চ রেভলিউশনকে নিয়ে। তারপর চলে আসা জার্মানি। জার্মানির প্রধানকে কি বলা হয় বা রাজাকে বলা হয় কাইজার। অ্যাঞ্জেলা মর্কেল ছিল তোমার মানে মহিলা চ্যান্সেলর, ঠিক আছে। এবং বার্লিন ওয়াল হচ্ছে যার দুই জার্মানিকে করে, কানেক্ট করে বা ভাগ করে। বিসমার্ক, কার্ল মার্কস, আইনস্টাইন, মার্টিন লুথার, এরা সবাই জার্মান ছিল। তার মধ্যে দেখো অ্যাডলফ হিটলার ইম্পর্টেন্ট। অ্যাডলফ হিটলার হচ্ছে তোমার জন্মগ্রহণ করছে অস্ট্রিয়াতে, বাট তিনি জার্মানির চ্যান্সেলর হয় 1933 সালে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সার্ভ করেন। তার গোপন পুলিশ বাহিনীর নাম ছিল হচ্ছে গেস্তাপো বা গোস্তাপো, যাই বলো।
তিনি নাজি পার্টির লিডার ছিল। তার লিখিত যে আত্মজীবনীমূলক গ্রন্থ সেটা হচ্ছে মেইন কাম্ফ বা মাই স্ট্রাগল। খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে যে অ্যাডলফ হিটলারের লিখিত আত্মজীবনীমূলক গ্রন্থটার নাম কি, মেইন ক্যাম্প বা মাই স্ট্রাগল। আচ্ছা, তারপর আসলে যে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে তোমার পৃথিবীর সবচেয়ে ছোট স্টেট, এবং এইখানে মূলত এই যে পোপ, খ্রিস্টান ধর্মের পোপ তিনি বসবাস করেন। বর্তমান পোপ হচ্ছে পোপ ফ্রান্সিস, যিনি কিনা আর্জেন্টিনার। ইটালিতে চলে আসো। ইটালি হচ্ছে কি লোকেটেড ইন দি মাউথ অফ পো রিভার ইন ইটালি, সিটি অফ ভেনিস। এবং এখানে দেখো অপেরা ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইতালি, কল দি ল্যান্ড অফ মার্বেল। খুব ইম্পর্টেন্ট, ইজ ল্যান্ড অফ মার্বেল ইটালি, মনে থাকে যেন। প্রমোটার অফ ফ্যাসিজম, দ্যাট ইজ বানিতো মুসোলিনি, সেও ইতালির ছিল। ক্যাপিটাল অফ ইটালি, দ্যাট ইজ রোম। অ্যান্ড বিগিনিং অফ রেনেসান্স ইন ইটালি, ইন দি সিটি অফ ফ্লোরেন্স, ইন 14th সেঞ্চুরি। ঠিক আছে, এই যে তোমার রেনেসান্সের সূচনা হয় কোথায়? ইটালির ফ্লোরেন্সে, 14 শতকে। এবার এখান থেকে বলো যে রোমে কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বলো তো? ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার এফএও। অর্গানাইজেশন। হ্যাঁ, এফএও। তারপর দেখো ইতালির কয়েকজন বিখ্যাত ব্যক্তি আছে, যেমন লিওনার্দো দা ভিনসি, বেনিতো মুসোলিনি এবং গ্যালিলিও গ্যালিলি। লিওনার্দো দা ভিনসির ইম্পর্টেন্ট ওয়ার্কস এর মধ্যে আছে মোনালিসা, দি লাস্ট সাপার, আর হচ্ছে ভার্জিন অফ দ্য রক্স। এবং গ্যালিলিও গ্যালিলি কি আবিষ্কার করছে? টেলিস্কোপ আবিষ্কার করছে। ওকে, সো এই কয়েকটা জিনিস মনে রাখলে হবে। স্পেনে চলে আসো। স্পেন থেকে মনে রাখবা কল দি লাইট হাউস অফ ইউরোপ, এবং এইটার যে রাজধানী সেটা হচ্ছে মাদ্রিদ। তো যারা ফুটবল খেলা দেখো তারা তো এই জিনিসটা এমনিতেই মনে রাখবা, তাদের এটা জানা আছে। পাবলো পিকাসো, সেও কিন্তু একজন স্পেনের নাগরিক। তো আসলে শোনো যে পাবলো পিকাসো কোন দেশের। তো এখানে দেখো লিওনার্দো দা ভিনসি, গ্যালিলিও গ্যালিলি এরা ইটালির, কিন্তু পাবলো পিকাসো হচ্ছে আবার স্পেনের। তার বিখ্যাত চিত্র হচ্ছে তোমার গুয়ের্নিকা। স্প্যানিশ সিভিল ওয়ারকে নিয়ে তিনি এটা আঁকেন। ওকে, তারপর আসলে যে কি বলে ইউনাইটেড স্টেটস বা তোমার যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক কিছু আছে, তোমাদেরকে আবার লিঙ্ক দেই, তোমরা কিছুক্ষণ ব্রেক নাও, তারপরে আমরা বাকিটুকু কভার করে দেবো। যে ইউনাইটেড স্টেটস, ফার্স্টে যেটা, যে ইউনাইটেড স্টেট বা আমেরিকা। আমেরিকা আবিষ্কার করছে কে? দ্যাট ইজ কলম্বাস। কত সালে? 1492 সালে। খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং এই কলম্বাস ছিলেন একজন ইটালিয়ান সেলর। দি ব্রিটিশ মার্চেন্ট কমিউনিটি ফর্মড ইন ইউনাইটেড স্টেট, দ্যাট ইজ, দেখো এই যে এই ইউনাইটেড স্টেট বা আমেরিকা যাই বলো না কেন, এটা তো একসময় কিসের পার্ট ছিল? এটা ছিল হচ্ছে ইউকে বা যুক্তরাজ্যের পার্ট ছিল, বা ব্রিটিশ অধীনে ছিল। তো পরবর্তীতে এই যে 13টা স্টেট মিলে তারা নিজেরা নিজেদেরকে স্বাধীন দাবি করে। The representatives of 13 states in the United States declared independence in July 4, 1776। অর্থাৎ 1776 সালের 4ই জুলাই এই 13টা স্টেট মিলে, সেখানকার রিপ্রেজেন্টেটিভ মিলে তারা নিজেদেরকে কি করে? স্বাধীন দাবি করে। এবং আজকে বর্তমানে এই আমেরিকার স্টেট কয়টা? 50টা। হি ওয়াজ দি লিডার অফ দ্য ফ্রিডম স্ট্রাগল, মানে এই যে তোমার এইখানে ইন্ডিপেন্ডেন্সের জন্য সবচেয়ে লিডার হিসেবে কাজ করেন জর্জ ওয়াশিংটন। এবং এখানে ইনডিরেক্টলি ও ডিরেক্টলি হেল্প করে তোমার যুদ্ধের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্রান্স। যদিও এখানে ওরকম কোনো যুদ্ধ হয় নাই, এটা জাস্ট তোমার ডিক্লারেশন আর কি। দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কেম টু অ্যান এন্ড বাই দ্য ট্রিটি অফ প্যারিস ইন 1783। তার মানে কোন চুক্তির মাধ্যমে? এই যে প্যারিস চুক্তির মাধ্যমে তোমার এই যে ইউনাইটেড স্টেট এবং তোমার ইউকে এর ভিতরের যেই যুদ্ধ সেটা সমাপ্তি হয়। যদি এখানে তোমার ম্যান টু ম্যান কোনো যুদ্ধ হয় না, এটা জাস্ট ডিক্লারেশন আর কি। এবং আজকে বর্তমানে আমেরিকার টোটাল স্টেট হচ্ছে 50টা। তার মানে যখন স্বাধীন হয়েছিল তখন ছিল 13টা, এবং বর্তমানে হচ্ছে 50টা। এবং কিভাবে তোমার আজকের এই আমেরিকা পুরো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্র হইলো? দেয়ার ওয়ার স্টেটস ডিউরিং দি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ইজ 13, দেখো। এবং এরা পরবর্তীতে দেখো এই যে 1803 সালেই, খুব মানে স্বাধীনতার ঠিক পরপরই, 76-এ, 78, তারপরে 83, এরপরে দেখো এই যে 1803-এ তারা একটা বড় স্টেট কিনে নেয়, সেটা হচ্ছে লুসিয়ানা। কোত্থেকে নেয়? সেটা হচ্ছে ফ্রান্স থেকে কিনে নেয়। এবং এই লুসিয়ানা যে জায়গাটা, এটা খুবই উর্বর একটা জায়গা, তার মানে এখানে ফসল ফলাদি অনেক ভালো হবে। তো এই জন্য এটা পরবর্তীতে আমেরিকার ইকোনমিতে অনেক বেশি হেল্প করে, এবং তারা খুব দ্রুত তোমার অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। এবং তারপরে দেখো যে 1867 সালে তারা আলাস্কা এটা কিনে ফেলে রাশিয়া থেকে। এবং আলাস্কা হচ্ছে সবচেয়ে বড় একটা স্টেট, আমেরিকার সবচেয়ে বড়।
লার্জেস্ট স্টেট এরিয়া ওয়াইজ। এবং তোমার আমেরিকার সবচেয়ে বড় স্টেট পপুলেশন ওয়াইজ যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। ঠিক আছে। তারপর আসলে যে পপুলেশন ইজ দি স্মলেস্ট স্টেট ইন ইউনাইটেড স্টেট, দ্যাট ইজ উমিওং, কি উমিং, এটা কি বলে, যাই হোক এটা এখানে পপুলেশন সবচেয়ে কম আর কি। এবং লার্জেস্ট স্টেট ইন ইউনাইটেড স্টেট বাই আমেরিকা, দ্যাট ইজ আলাস্কা, যেটা কিনা রাশিয়া থেকে কিনে নিয়েছে। তো যেহেতু আমাদের সময় কোশ্চেনটা আসছিল যে আমেরিকা রাশিয়া থেকে কোন স্টেটটা কিনে নেয়, সেটা হচ্ছে আলাস্কা, আমাদের যে ইউনিটার্স। দি স্মলেস্ট স্টেট ইন দি ইউনাইটেড স্টেট, দ্যাট ইজ রোডস আইল্যান্ড। ওকে। সো এতটুকু এখান থেকে মনে রাখলে হবে যে 50টা বর্তমানে, শুরুতে স্বাধীনতার সীমানা 13টা ছিল, এবং লুসিয়ানা কিনে নিয়েছে ফ্রান্স থেকে, আলাস্কা কিনেছে রাশিয়া থেকে, ক্যালিফোর্নিয়া পপুলেশন যে সবচেয়ে বড়, আলাস্কা এরিয়া ওয়াইজ সবচেয়ে বড়। এতটুকু মনে রাখলে না। এবং এই যে আমেরিকা থেকে স্লেভারি এবং সিভিল ওয়ার, এই যে স্লেভারিটাকে অ্যাবলিশ করে কে, আব্রাহাম লিঙ্কন করে 1863 সালে। সাল পড়ার দরকার নেই, তোমরা শুধু নামটা মনে রাখবা। এবং দি ইউনাইটেড স্টেটস হ্যাড সিভিল ওয়ার ফ্রম 61 to 65, এবং এটারও সমাপ্তি করে মূলত আব্রাহাম লিঙ্কন। এবং অ্যানাদার নেম, দি ব্যাটেল অফ গেটিসবার্গ, এই যে সিভিল ওয়ারটার আরেকটা নাম হচ্ছে ব্যাটেল অফ গেটিসবার্গ। এবং এইখানেই আব্রাহাম লিঙ্কন একটা ভাষণ দেন, যে ভাষণটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত। ঠিক আছে, গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত। এবং এই যে এটা ভাষণটার ভিতরে তিনি বলেন একটা বিখ্যাত উক্তি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। ঠিক আছে, এরকম এই বিখ্যাত যে ভাষণটা, এটা এই গেটিসবার্গ অ্যাড্রেস, এবং এটা কে দেন, এটা আব্রাহাম লিঙ্কন দেন, মনে থাকে যেন। এবং দেখো যে হি ওয়াজ দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস ডিউরিং সিভিল ওয়ার, আব্রাহাম লিঙ্কন, মানে তাকে বলা হয় ইলেক্টেড ফার্স্ট প্রেসিডেন্ট। ইলেক্টেড প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছে কি, আব্রাহাম লিঙ্কন। এবং নেক্সট আসো যে ইউনাইটেড স্টেটের ভিতরে যে প্রেসিডেন্ট, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন কে ছিল, উড্রো উইলসন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন প্রেসিডেন্ট ছিল দুইজন, একজন হচ্ছে রুজভেল্ট শুরুর দিকে, এবং পরবর্তীতে হচ্ছে ট্রুম্যান। এবং এই যে অ্যাটম বোমার যে নির্দেশটা, তাহলে সেটা কে দেয়, প্রথম জন না দ্বিতীয় জন, বলো তো? তো অবশ্যই শেষ দিকে যেহেতু, তার মানে দ্বিতীয় জন, হ্যাঁ। হোয়াইট হাউস হচ্ছে এই যে প্রেসিডেন্টের যে বাসভবন বা রেসিডেন্স, সেটাকে বলা হোয়াইট হাউস। এবং ওভাল অফিস হচ্ছে যে হোয়াইট হাউসের ভিতরের একটা পার্ট, যেটা কিনা অফিস হিসেবে কাজ করা হয়, অফিসিয়াল অফিস অফ দি ইউএস প্রেসিডেন্ট। এবং স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কিনা আমেরিকাতে অবস্থিত, এটা ফ্রান্স গিফট করছে। এবং ইউনাইটেড স্টেটের যে কনস্টিটিউশন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কনস্টিটিউশন, স্মলেস্ট অ্যান্ড দি ওল্ডেস্ট, একই সাথে পুরনো। এবং ফার্স্ট 10th অ্যামেন্ডমেন্টকে কি বলা হয়, যে বিল অফ রাইটস। ফার্স্ট লেডি কে বলো তো, ইউনাইটেড স্টেটের ফার্স্ট লেডি কে? এটা হচ্ছে প্রেসিডেন্টের যে ওয়াইফ, সে হচ্ছে গিয়ে ফার্স্ট লেডি, প্রেসিডেন্টের ওয়াইফ, মনে থাকে জানি। এবং টোটাল এই যে যুক্তরাষ্ট্রের নির্বাচন, কয়েকদিন আগে যে নির্বাচনটা হইলো, এটা মনে রাখবে যে টোটাল ইলেকট্রাল কলেজ হচ্ছে 538টা। তার মধ্যে তোমার কতগুলো পাইলে প্রেসিডেন্ট সিলেক্টেড হয়ে যাবে, অ্যাটলিস্ট কতগুলো পাইতে হবে 538-এর মধ্যে? 270টা। ঠিক আছে, 270টা পাইলেই সে প্রেসিডেন্ট। তো নেক্সট যে প্রেসিডেন্ট অফিসিয়ালি যে হবে আর কি, সেটা কে বলো তো? অলরেডি হয়ে গেছে বলতে গেলে, মানে হচ্ছে ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ। তিনি কোন পার্টির? তিনি হচ্ছে গিয়ে রিপাবলিকান, এবং তাদের প্রতীক হচ্ছে হাতি, এলিফ্যান্ট, মনে থাকে যেন এগুলা। আর এই যে ইলেকট্রাল যে কলেজ বা ভোটের কথা বলতেছি, এখানে সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, 55টা। দেখো কেন এখানে সবচেয়ে বেশি, দ্য ফ্যাক্ট ইজ এখানে তোমার পপুলেশনও সবচেয়ে বেশি, তাই তো বোঝাই যাচ্ছে। তো এতটুকু ইনফরমেশন মাথায় রাখবা। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখো এই যে কি করছে আমেরিকা, যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে তখন ইউএস একটা নেভাল বেস, দ্যাট ইজ পার্ল হারবার, সেখানে জাপান হঠাৎ করে আক্রমণ করে 7ই ডিসেম্বর। ওকে, 7ই ডিসেম্বর 1941-এ। এবং এটাকে কি বলে, পার্ল হারবার অ্যাটাক। ইউনাইটেড স্টেট ড্রপড, পরবর্তীতে ইউনাইটেড স্টেট এখানে ডিরেক্টলি অংশগ্রহণ করে যুদ্ধে, এবং শেষ দিকে আইসা 45-এ তারা অ্যাটম বোমা ফেলে এই যে হিরোশিমাতে এবং নাগাসাকিতে, একটা 6 আগস্ট আর একটা 9 আগস্ট। লিটল ম্যান আর একটা হচ্ছে ফ্যাট বয়, লিটল ম্যান আর একটা কি ফ্যাট বয়, ফ্যাট ম্যান লিটল বয়, কি লিটল বয় ফ্যাট ম্যান, হ্যাঁ ঠিক আছে। The United States dropped bombs on Nagasaki, that is August 9 and August 6। তো এটা ওইখানে আমরা পড়েছিলাম, যেন মাথায় রাখবা। এবং
এটা কার নির্দেশ হয়? যে ট্রুম্যানের নির্দেশে, কারণ তিনি ছিলেন সেকেন্ড প্রেসিডেন্ট, ফার্স্ট যে সে তো আগেই শেষ। তারপর চলে আসো কিউবাতে। কিউবাকে কি বলা হয়? দি সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড, ইউপির কোশ্চেন। দি সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড। এবং কলম্বাস এই কিউবা আবিষ্কার করে, তাও 1492 সালে। আমেরিকাকেও 1492 সালে কলম্বাস আবিষ্কার করে। কিউবা ওয়াজ এ কলোনি অফ স্পেন, এটা একসময় স্পেনের কলোনি ছিল। ইট ওয়াজ কল্ড দি ল্যান্ড অফ পার্লস, তার মানে কিউবার আরেকটা নাম হচ্ছে ল্যান্ড অফ পার্লস। এবং কিউবার রাজধানী হচ্ছে হাভানা। দি ফেমাস ইউএস প্রিজন, একটা কারাগার আছে যেটা হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার, এটা কোথায় অবস্থিত? কিউবাতে অবস্থিত। আমাদের যে ইউনিটে কোশ্চেন আসছিল যে গুয়ান্তানামো বে কারাগার কোথায় অবস্থিত? কিউবাতে অবস্থিত। তারপর হচ্ছে দি ওয়ার্ল্ড স্মলেস্ট বার্ড, দ্যাট ইজ হামিং বার্ড, কোথায় আছে? কিউবাতে আসে। তারপর আসে যে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হচ্ছে দি উইমেন অফ দ্যাট কান্ট্রি আর দি ফার্স্ট টু গেট দ্য রাইট টু ভোট, মানে সর্বপ্রথম মেয়েদেরকে ভোট দেওয়ার যে অধিকারটা, এটা নিউজিল্যান্ডই দেয়। দি নেম অফ দি ন্যাশনাল গেম অফ দি নিউজিল্যান্ড, দ্যাট ইজ রাগবি। ওকে। কিউই হচ্ছে তাদের দেশের জাতীয় পাখি। এবং মারিয়া, এটা হচ্ছে তাদের দেশের একটা মানে কি বলে উপজাতি। মারিয়া নাকি, এটা উচ্চারণটা কি অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের? মুর না মারিয়া, কি জানি, এরকমই একটা নাম হবে। তারপর সাথে সাউথ আফ্রিকা। মাউরি নাকি কি জানি মনে হ্যাঁ হয়, হ্যাঁ, রাইট, মাউরি। মাউরি। মাউরি, ঠিক আছে, এটাই। তাহলে মাউরি হলে MAURI, এভাবে মনে রাখতে পারো, মাউরি। সাউথ আফ্রিকাতে চলে আসো, এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল হচ্ছে প্রিটোরিয়া। এবং সাউথ আফ্রিকাতে দেখো যে উইদিন দি স্টেট বর্ডার অফ সাউথ আফ্রিকা দেয়ার ইজ এ সভরেন স্টেট, দ্যাট ইজ লেসোথো। আর এই কারণে সাউথ আফ্রিকাকে কি বলা হয়? পারফোরেটেড স্টেট বলা হয়। পারফোরেটেড স্টেট মানে ছিদ্রায়িত, ছিদ্রায়িত। কারণ এদের দেশের ভিতরে আরেকটা স্বাধীন রাষ্ট্র আছে, দ্যাট ইজ লেসোথোর অংশ আছে। এবং এখানে একজন ব্যক্তি খুব ইম্পর্টেন্ট সাউথ আফ্রিকার, দ্যাট ইজ নেলসন ম্যান্ডেলা। তার যে পলিটিক্যাল পার্টি সেটার নাম ছিল হচ্ছে ANC, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এরকম। এবং তাকে এক্সাইল বা নির্বাসনে পাঠানো হয় সেন্ট হেলেনা দ্বীপে 64 সালে। এবং হেলেনা বলতেছি কেন, সেন্ট রবেন দ্বীপে। এবং এই সেন্ট রবেন দ্বীপটা হচ্ছে কোথায়? আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এবং তার যে প্রিজন নাম্বার সেটা ছিল 646664, মানে বা 4664। এই যে নাম্বারটা মনে রাখবে, এটা অ্যাডমিশন টেস্টে আসে নাম্বার। এবং তাকে নোবেল প্রাইজ দেওয়া হয় 93 সালে। এবং তিনি বাংলাদেশে আসেন কিন্তু 97-তে, মনে রাখো। তারপর দেখো এ লং ওয়াক টু ফ্রিডম এবং কনভারসেশন উইথ মাইসেলফ, এই দুইটা বইয়ের লেখক হচ্ছে এই নেলসন ম্যান্ডেলা। দি মেইন ইন্ডিজিনাস পিপল অফ সাউথ আফ্রিকা, দ্যাট ইজ জুলু এন্ড কুলু। এই যে জুলু এন্ড কুলু, এই দুইটা হচ্ছে তোমার এই যে উপজাতি সাউথ আফ্রিকার, মনে থেকে যেন। আচ্ছা, নেক্সট আসো যে ইজিপ্ট। ইজিপ্ট হচ্ছে মিশর, এটার ক্যাপিটাল হচ্ছে কায়রো। এবং ইজিপ্ট ইজ দি ফার্স্ট মুসলিম কান্ট্রি টু রিকগনাইজ ইসরায়েল। ইসরায়েলকে কিন্তু ইজিপ্ট এবং মিশরে সর্বপ্রথম অনুমোদন দেয়, মানে ভ্যালিড রাষ্ট্র হিসেবে। ন্যাশনালাইজেস দি সুয়েজ ক্যানাল, দ্যাট ইজ ইন 1956। এটাও কোশ্চেনটা ইম্পর্টেন্ট, BCS এর কোশ্চেন, তাই হুবহু চলে আসতে পারে। যে সুয়েজ ক্যানালকে জাতীয়করণ করা হয় কত সালে? 1956 সালে। এবং সুয়েজ ক্যানাল হচ্ছে কি দেখো, যে ওয়ার্ল্ড লংগেস্ট নেভিগেবল নেভিগেবল আর্টিফিশিয়াল ক্যানেল, দ্যাট ইজ সুয়েজ ক্যানেল। মানে এটা কিন্তু ম্যান মেড, এমন না যে প্রাকৃতিক ভাবে এই সুয়েজ ক্যানেলকে মানুষরাই তৈরি করছে, খালটা। ইজিপশিয়ান সিভিলাইজেশন ডেভেলপড অন দি ব্যাংক অফ নাইল, মানে এই যে নীল নদের দান বলা হয় মিশরকে। একই সাথে সুয়েজ ক্যানেল কানেক্ট করে কাকে কাকে? মেডিটেরিয়ান সিকে কানেক্ট করে, পাশাপাশি রেড সিকে কানেক্ট করে। এবং ইসরায়েলের সাথে যে যুদ্ধ লাগছিল না আরবদের, তা মূলত এই সুয়েজ ক্যানেল নিয়ে একবার লাগছিল। তারপর দেখো ক্লিওপেট্রা হচ্ছে মিশরের রানী। ক্লিওপেট্রা ওয়াজ দি কুইন অফ ইজিপ্ট। এবার আসো যে আমাদের কান্ট্রি ওয়াইজ সব পড়া শেষ, এখন আমরা মিসেলিনিয়াস কিছু আসে, এগুলো একটু দেখবো। দেখো এখানে বলা হয়েছে যে জেসমিন রেভলিউশন, মিসেলিনিয়াস 1-এ, এটা কোথায় হয়? এটা হচ্ছে তিউনিসিয়াতে হয়। তিউনিসিয়াতে এই যে আরব বসন্তের সূচনাগার, এই যে জেসমিন রেভলিউশন বা আরব বসন্ত আমরা যেটা বলতেছি, সেটা হয় কোথায়? সেটা হয় হচ্ছে তোমার যে তিউনিসিয়াতে। এই যে দি আরব স্প্রিং বিগিনস উইথ দি এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি অন দি আফ্রিকান কন্টিনেন্ট ইন তিউনিসিয়া। দি লাস্ট অ্যান্ড 195তম ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ সাউথ সুদান। ক্যাপিটাল অফ সুদান, দ্যাট ইজ খার্তুম। এবং ডেট অফ আফ্রিকা বলা হয় কোন দেশটাকে? চাঁদকে, মানে এটা নিকনেম আর কি, সারনেম।
ডেট অফ আফ্রিকা হচ্ছে চাঁদ। চাঁদও একটা দেশের নাম, ঠিক আছে, চাঁদ, সিএচএডি, চাঁদ। দেয়ার ইজ এ স্ট্রিট নেমড আফটার বাংলাদেশ, মানে বাংলাদেশ নামে একটা স্ট্রিট আছে কোন দেশে, সেটা হচ্ছে সিয়েরা লিওনে। এবং বাংলাকে তারা দ্বিতীয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করছে, দ্যাট ইজ অলসো সিয়েরা লিওন। সিয়েরা লিওনের যে রাজধানী সেটার নাম কি বলতো? ফ্রি টাউন। ওকে। ঢাকার, ঢাকার ইজ দি ক্যাপিটাল অফ সেনেগাল। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে লাইবেরিয়াতে অবস্থিত। তো খুবই খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এর কোশ্চেন আসতে পারে, লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার অবস্থিত। তো এই স্কোয়ার থেকে তো তিনটে স্কোয়ার ইম্পর্টেন্ট, একটা তো আমরা পড়লাম যে তোমার তিয়েনানমেন স্কোয়ার, একটা হচ্ছে তাহরির স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার আরেকটা কি, তিয়েনানমেন, তাহরির, আরেকটা স্কোয়ার আছে খুব ইম্পর্টেন্ট, ট্রাফালগার। তো ট্রাফালগারটা তো জানোই, লন্ডন। আর তিয়েনানমেন হচ্ছে বেইজিং, তাহরির হচ্ছে মিশরের কায়রো। ওকে। হর্ন অফ আফ্রিকা, এটা হচ্ছে টোটাল 4টা কান্ট্রি, জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া। এই যে দেখো, এটা সিংহের মতোই দেখা যায়, যে ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, এগুলো মানে ওরকমই দেখতে, এই জন্য এটা কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা বলা হয়, মনে থাকে যেন। তারপর আসো তোমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এখান থেকে কোশ্চেন আসবে যে নিচের কোনটা হর্ন অফ আফ্রিকা নয়, বা নিচের কোন দেশটা হর্ন অফ আফ্রিকা ভুক্ত। সো এই 4টা নামে মনে রাখবা, জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি হচ্ছে এই যেই 5টা টোটাল, আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। এবং কান্ট্রিগুলার যেই রাজধানী নামগুলো মুখস্থ করবা। এটাকে সংক্ষেপে মনে রাখার জন্য কৌশল হচ্ছে যে ফিডে আসুন, তখনও পড়াইছি। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রিক্স রিক্সজাভিক। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। ডেনমার্কের হচ্ছে কোপেনহেগেন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। নরওয়ের রাজধানী হচ্ছে অসলো। সবগুলোই পড়বা। তো এই যে দেখো, নরওয়ে, তারপর ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, তারপরে আইসল্যান্ড, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। আর এই যে দেখো, এখানে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এগুলাকে বলা হয় হচ্ছে তোমার বাল্টিক স্টেট। বাল্টিক স্টেট, সো সেটা এখানে পাবা। এই যে তোমার এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। ই ডাবল এল বা অল এবার মনে রাখতে পারো, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। আর এখানে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি, তাদের মধ্যে যে কান্ট্রি অফ ফিশারম্যান বা ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। দি ল্যান্ড অফ মিডনাইট সান, সেটা হচ্ছে নরওয়ে। বলবো যে ভাই বাংলাতে ধীবরের দেশ, বাট এখানে ফিশারম্যান কি, মানে মূলত ধীবর দিয়েই কিন্তু মাছ অনেকেই দেখবা যে শিকার করে, আগে এক সময় ধীবর দিয়ে মাছ শিকার করতো, ধীবরের পোষ মানিয়ে। আর মিডনাইট সান হচ্ছে বলা হয় নরওয়েকে, এবং গ্রিনল্যান্ড হচ্ছে তোমার ডেনমার্কের অধীনে। কিছু বলবা কেউ? আচ্ছা, সো দেখো, ইন্টারন্যাশনাল পার্টের কান্ট্রি ওয়াইজ যত ইনফরমেশন ছিল সব এখানেই কমপ্লিট। এছাড়া যেগুলো কান্ট্রি আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, সো স্কিপ করতে পারো, কোশ্চেন ওরকম আসবে না। আর এমনিতে তোমরা যখন কিছু কিছু কান্ট্রি থেকে স্পেসিফিক ডেটা ইনফরমেশন থেকে অনেক সময় কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমাদের এই যে বিসিএস এর কোশ্চেন সলভ করবা, দেন এমনিতে পড়বা, সেখানকার ভিতর থেকে হয়ে যাবে। বাট এই যে কান্ট্রিগুলো এখানে যেগুলো পড়লাম ডিটেলসে, এগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে, আর এগুলো ইম্পর্টেন্টও। সেই জন্য আর কি এই শীটটা সবাই পুরোটা কভার করে ফেলবা। আর বইতে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবা। এখান থেকে শীট আর ওইখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, যেটা যদি কমপ্লিট করো তোমার এখান থেকে 100% প্রিপারেশন শেষ, কমন পেয়ে যাবা। আর নেক্সট যে 2টা ক্লাস হবে সেখানে আমরা যে তোমার কারেন্সি, ক্যাপিটাল, স্টেট, তারপরে রিভার, তারপর ধরো যে তোমার ইন্টারন্যাশনালি যে সকল অর্গানাইজেশন গুলো আছে, সিভিলাইজেশন গুলো আছে, ইচ এন্ড এভরিথিং, খেলাধুলা, সবকিছু আমরা ওই ক্লাসগুলোতে কভার করে ফেলবো ইন্টারন্যাশনাল। আর শেষে গিয়ে লাস্ট আমরা হচ্ছে একটা রিসেন্ট জিকের উপর ক্লাস নিবো, এভাবে আমাদের জিকে প্রিপারেশন কমপ্লিট ইউপির জন্য। ওকে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, আদারওয়াইজ শেষ করে দিচ্ছি এখানে। বলেন, না পড়েও কিভাবে জিকে পারা যায়? না পড়ে কিভাবে জিকে পারা যায়? না পড়ে, না পড়ে কিভাবে পারা যায়? আমার ক্লাস দেখে পারা যায়, ক্লাস দেখবো শুধু, ঠিক আছে, পড়া লাগবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে, পরীক্ষা ভালো তো থেকে শনিবার, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, স্যাটারডেতে নেব। বিসিএস এ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা আছে সব, বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান।
ফিক্স। 46 থেকে 10 সব।